হেডফোন ব্যবহার করুন আর ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত শুনুন। তুই আমার এত বড় ক্ষতি করলি, তুই আমার সতীত্ব কেড়ে নিলি, তোর কোনোদিনও ভালো হবে না। তুই আমার জীবনের সবচেয়ে বড় জিনিস কেড়ে নিয়ে এখন আমাকে ইগনোর করছিস। নো বেবি, ইটস গেম। তুমি ফেসেছো নিজেই। আমি ফাঁসিনি, তুই এনেছিস। এখন আমার সবটা নিয়ে তুই আমাকে ছেড়ে দিলি কেন? কি দোষ করছি আমি তোর? শোনো বাবু, আমি কিছু করিনি। তুমি বলতে ভালোবাসি, তাই চেয়েছিলাম তোমাকে এক রাতের জন্য, আর তুমি এলেও। এখন আর আমার ইন্টারেস্ট নাই তোমার প্রতি, বললামই তো। আগেই বোঝা উচিত ছিল মেয়ে তোর কাছে গেম। 2 নাম্বার ছিলাম না, তোর ইউজ করে ছুঁড়ে ফেলা। অবশ্যই, আর 2 নাম্বার না 3 নাম্বার। তোমার আগেও আরো ছিল গো। ছি ছি ছি, আমার ঘৃণা হচ্ছে নিজের প্রতি। তোর কখনো ভালো হবে না, দেখিনিস। ওকে বেবি, টাটা। এতক্ষণ কথা হচ্ছিল আরাফ আর রুহির মাঝে। রুহি আরাফের বর্তমান প্রেমিকা। এটা বললে অবশ্য ভুল হবে। রুহি আরাফের প্রাক্তন প্রেমিকা, যার সাথে আরাফ খারাপ কাজ করে ছেড়ে দিল। বড়লোক বাবার ছেলে আরাফ যা চাই পেয়ে যেত, কিন্তু বাবা মায়ের কাছে সময় কম পেয়েছে সে। আরাফের বাবা মায়ের ডিভোর্স হয়ে যায় আরাফ যখন 3য় শ্রেণীতে পড়তো তখন। তারপর থেকে তার বাবার কাছে থাকতে হয় তাকে। বাবা ভালোবাসতো কিন্তু সময় দিত না। মায়ের কমতি থেকে নাকি খারাপ সঙ্গ এভাবে করে আরাফ খারাপ পথে পা বাড়ায়, যার একটি উদাহরণ সামনে। গল্পের নায়িকা আনহা সব সময় ফাজলামিতে মগ্ন থাকা একটি মেয়ে, মধ্যবিত্ত পরিবারের মেয়ে। আরাফ আর আনহা পুরোই আলাদা দুনিয়ার দুজন মানুষ। কিছু মাস পর কলেজ থেকে বাড়ি ফিরছে আনহা আর মিমি, দুজনেই বেস্ট ফ্রেন্ড। ওই আনহা, কইতে থাক বকবকানি পেতনি। তোরে না কইছি আমাকে এই নামে ডাকবি না? তুই কইলেই হইল? এই নামটা সেই মানায় তোরে। তোরই মানায় এসব নাম। লা 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 লা, আমি তো ভালো মাইয়া। তুই একটা শয়তাননি। নাহি বেবি, আমি একটা পেতনি, আর তুই বান্দরনি। দূর, বাদ দে। শোন, কাল তো তোর জন্মদিন, কাল ট্রিট দিবি না? কথায় না বাইরা যাই বলো মুনু, ওকে কাল যাবো নে, বাকিদেরও বলিস। আমি আর আসবই না, এই গেলাম আমি। এই বলে মিমি ঠিকই অটো নিয়ে চলে গেল। আনহা হাসতে লাগলো, কিন্তু কে জানতো সামনে বিপদ আছে আনহার। সেদিন বাড়ি ফেরার পথে কেউ একজন চোখ বেঁধে আনহাকে তুলে এনেছে। আনহা কিছুই বুঝতে পারছে না কি হচ্ছে। আনহার মনে হলো কেউ এসে আনহার পাশে বসলো। সো অবশেষে ইউ আর হিয়ার। কে আপনি, আর আপনি আমাকে এখানে আনলেন কেন? জানবে তো জানো, সব জানবে। মানে কি এসব কি বলছেন? আর আমাকেই এখানে আনলেন কেন? জন্মদিনের গিফট নিবে না বেবি? কে আপনি, আর এভাবে কথা বলছেন কেন? তুমি আমাকে ভালো করে না হলেও কিছুটা তো চিনোই। প্লিজ আমাকে যেতে দিন। আমি কি ক্ষতি করেছি আপনার? না বেবি, আজ তুমি আমার এক রাতের আনন্দ দিয়ে মন ভরিয়ে দিবা। মানে? এত ডিটেইলে বলা লাগে? ওকে শোনো, আজ রাতে আমি তোমাকে। প্লিজ আমায় ক্ষমা করে দিন। আমার উপর আমার স্বামী ছাড়া আর কারো অধিকার নেই। তাহলে আজকের জন্য তুমি আমার এক রাতের বউ। না, দয়া করে ছেড়ে দিন আমাকে। আমি মুখ দেখাতে পারবো না কাউকে। তাই তো বলছি, ভালোই ভালোই আমাকে সব দিয়ে দাও। অসম্ভব, আমি কখনো দিব না। ছাড়ুন আমাকে। আনহা জোর করা শুরু করলো। লোকটা আনহার হাত ধরে ফেললো। আনহা অনেক কান্না করছে। কেঁদে লাভ নাই জান, আমি গলবো না। অনেক কথা হলো, এখন কাজে আসা যাক। আজ রাতটা তুমি আর আমি আদিম খেলায় মেতে উঠবো। প্লিজ। নো বেবি, কাছে আসো। লোকটা আনহাকে টানতে টানতে বিছানায় নিয়ে গেল। আনহার চোখ এখনো বাঁধা। লোকটা আনহার আরো কাছে আসতে লাগলো। আনহা তাকে ধাক্কা দিল। এতে প্রচন্ড রেগে গেল লোকটি। আনহার গালে একটা থাপ্পড় বসিয়ে দিল। রাগ ওঠাবি না, চুপচাপ থাক। তোকে তো আজ আমি নিজের করবই। দয়া করে ছেড়ে দেন। আমিও তো কারো বোন, একদিন কারো মা হব। এসব কথায় যায় আসে না। লোকটি লালসা আনহা আটকাতে পারল না। লোকটা আনহার হাত বেঁধে রেখেছিল, তবুও নিজেকে বাঁচানোর চেষ্টা করছে, কিন্তু পেরে উঠল না। সব শেষ। কেন এরকম ক্ষতি করলেন আমার? কে আপনি?
অনেক জানার ইচ্ছা? এই দেখ। চোখ থেকে কাপড় সরিয়ে নিতেই আনহার সামনে আরাফ দাঁড়ায়। আনহা আরাফকে চেনে না, সে আনহার প্রেমিক না, অন্যভাবে চেনে তাকে। তা না হয় সামনে জানবেন। গল্পে আসা যাক। মিস্টার আরাফ, ইয়া বেবি, আমি আপনার বেবি না। আর কেন করলেন এমন? কি করেছি আমি আপনার? কারণ তোকে আপন করার একটা ইচ্ছা ছিল আমার, করে নিলাম। বিয়ে করতেন আমাকে এভাবে কেন? আমি কোনোদিন বিয়ে করব না। এরকম করলেন কেন? শোন, তোর ভালো এতেই যে যা হইল চুপ থাক। তোর ফোন দিয়ে তোর বাড়িতে মেসেজ দিছি, তোর মাকে তুই গ্রুপ স্টাডি করছিস, সো চিন্তা নাই। এটা ঠিক করলেন না। আমি তো কোনো ক্ষতি করিনি আপনার। কেন এমন? তুই রাখলেও কিউট রে। চুপ! আপনি কেন করলেন? চুপ করতে একটু, দেখি তোকে। আনহার ঘৃণা হচ্ছিল তার প্রতি। এরপর আরাফ তানহাকে ঠিক করে বাড়ি পাঠিয়ে দিল। আরাফের সাথে আনহার দেখা হঠাৎ করে হয়ে যায়। একদিন এক কনসার্টে বান্ধবীদের জোর করায় আনহা গিয়েছিল। সেখানে সেও ছিল, চুপচাপ এক কোণে ছিল। মন খারাপ? আপনাকেই বলছি, কালো শার্টওয়ালা গোমরা মুখো ভাইয়া। আমাকে বলছেন? না, এখানে তো একটা ভূত আছে, আমি তার সাথে কথা বলছি। মানে? মন খারাপ? না। তো আলোর মতো মুখ করে আছেন কেন? আপনি পাগল? আরে না, আমি তো মেয়ে, পাগলি হব? সে যাই হোক, এখানে আমাকে বলছেন কেন? একটা গল্প বলবো, আপনি শুনবেন, তারপর যাব। ওকে বলুন, বলে ফুটেন। একদিন আমি যাচ্ছি। ও, আরে শোনেন, আমি যাচ্ছি মিমির সাথে। মিমি জিগায়, আনহা তুই প্রেম করিস না কেন? আমি বলছি কি জানেন? না। আরে আমি প্রেম করি না, কারণ আমি নিয়মিত ক্রাইম পেট্রোল দেখি, ওইটা দেখা ভয় লাগে। ও, একটু হাসেন। হাসি পাইনি। দূর, আমি কি এখন আপনাকে হাসাতে বান্দর ডান্স করব? হাসুন। আজব তো। আপনি পচা। ওই হাওয়াই মিঠাই, আসুন। আনহা একটা হাওয়াই মিঠাই নিয়ে খেতে লাগলো। খাবেন? না। এই দেখেন, আমার দাড়ি হয়েছে। ইয়াহু, আমি হাসাতে পারছি। হাসা কিন্তু স্বাস্থ্যের জন্য ভালো ভাইয়া। হুম। তাহলে মুখ পাকা কইরা থাকেন কিনু? হাসতে থাকুন বেশি কইরা। এটাই বলে আনহা উঠে আগাতে গিয়ে খাইলো উষ্ঠা। ওরে মা! পাগলি নাকি আপনি? আনহাকে এভাবে পড়তে দেখে আরাফের প্রচুর হাসি পেল। আপনি একটা ইঁদুর, যখন হাসতে কই হাসেন না। এখন আমি পড়ে গেছি আর আপনি হাসছেন? আপনি সত্যি হাসাতে পারেন। হাসাহাসি পরের ব্যাপার, সরি বলেন আমাকে। মানে? মানে আপনি আমাকে পড়তে দেখে হেসেছেন, তাই সরি কর। না, আমি কাউকে সরি বলি না। ভালো ইউ আফ্রিকান তেলাপোকা। ভাগেন। আর আমু না কাউকে মন খারাপ করে বসে থাকতে দেখো। মিমি, কই তুই? আনহা এটা বলে সেদিন রাগেই চলে গেল। এটাই ছিল আনহার সাথে আরাফের পরিচয়। হঠাৎ আনহা ফ্ল্যাশব্যাক থেকে ফিরে এলো। এখনো এভাবে বসে যে যাওয়ার ইচ্ছে নাই বুঝি? মেরে ফেললেই তো পারতেন, কেন এমন জীবন দিলেন আমাকে? মারতে পারবো না রে পাগলি। আমাকে এই নামে ডাকবেন না। কেন? নিজেই তো আগে কয়েকবার বলেছিলে তুমি পাগলি। চুপ করুন। কেন যে আমার আপনার সাথে পরিচয় হলো? সেদিন যদি আপনার সাথে পরিচিত না হতাম, আমি আজ অপবিত্র হতাম না। হয়তো ঠিক, পরিচয় না হলে ভালো হতো, কিন্তু তোমাকে পাওয়ার ইচ্ছা ছিল গো। চলো পৌঁছে দেই তোমাকে। বিষ এনে দেন। এত সাহস নাই তোমার? অন্তত এটা জানা আছে আমার। কিছুই জানেন না? জানলে এত বড় ক্ষতি করতেন না আপনি। আর কিছু? আপনি কি জানেন আপনি একটা অমানুষ? জানি। আর কিছু? আই হেট ইউ, জাস্ট হেট ইউ। বাট আই ডোন্ট হেট ইউ। লাভ করেন? না। তো এটা কেন করলেন? জানি না। কি জানেন? কিছুই না। আপনি কি বলতে পারবেন আমি এখন এই অবস্থায় কই যাব? ডোন্ট ওয়ারি, কেউ জানবেই না। তুমি যে কাউকে বিয়ে করে নিও, আর কখনো হেল্প লাগলে বলিও, আমি হেল্প করব। আমি পতিতা না, মাথায় রাখবেন। জানি রে পাগলি। পাগলি বলবেন না। ওকে বেবি। মুখ বন্ধ করুন।
আসো, কাছে আসো, করছি। প্লিজ। ওকে ওকে, চলো। আনহাকে নিয়ে আরাফ বাড়ির উদ্দেশ্যে বের হলো। দুজনে গাড়িতে। আরাফ ড্রাইভ করছে। আনহার প্রচুর ঘৃণা হচ্ছে ওর প্রতি। আনহা ভাবতেও পারেনি এমন কিছু হবে। আরাফ খারাপ জানতো, বাট এত পরিমাণ খারাপ এটা ধারণার বাহিরে ছিল। আমি কয় নাম্বার? কিসে? এই যে লাইফ নষ্ট করায়। 6 নাম্বার। কি দোষ করছি আপনার? কিছুই না। আনহা আর কিচ্ছু বলল না। জানালার বাহিরে তাকিয়ে কাঁদছে আনহা, কারণ আনহার কিছুই করার নেই। এখনো নিজেকে দোষ দিচ্ছে, কেন পরিচয় হলো তার সাথে। আনহা, জবাব দাও। কি জবাব চান আর? কিছু না, তুমি চুপ থাকলে ভালো লাগে না, কথা বলো। কথা বলার শক্তি হারিয়ে ফেলেছি। ওকে, বলো না। আনহা আবার স্মৃতির পাতায় আরার ডুব দিল। সেদিন প্রথম যোগাযোগ হয়েছিল আরাফের সাথে, তারপর দেখা হয়েছিল দেরিতে। সেদিন প্রথমে না চিনলেও পরে চিনছে, যদিও আরাফ আনহাকে আগেই চিনত। হয়তো আনহার মতো পাগলি আর পায়নি। দেখা হয়েছিল এক পশলা বৃষ্টিতে। আনহা ভিজেছিল নির্জন রাস্তায়, আজকের মতোই। আনহার মতে ছিল বৃষ্টি সব ধুয়ে দেয় কষ্ট। সেদিন মিমি আসেনি। আনহা একাই রাস্তায় হাঁটছিল। হঠাৎ বৃষ্টি শুরু হয়েছিল। হাতে ছাতা ছিল, কিন্তু খোলার ইচ্ছে একদম ছিল না আনহার। সামনে গিয়ে একটা গাড়ি যাচ্ছিল। গাড়িটা পাশে দিয়ে যেতেই আনহার গায়ে কাদা ছিটকে এলো। রেগেই বলে উঠেছিল, ওই আফ্রিকান ইঁদুর, দেখে চলতে পারেন না? বাচ্চা মাইয়ার গায়ে কাদা ছিটালেন, তেলাপোকা কোথাকার। এই বলার কিছু সময়ের মধ্যেই আরাফ বের হয়ে এলো গাড়ি থেকে। সেদিন তার পরনে ছিল সাদা শার্ট আর ব্ল্যাক জিন্স। বৃষ্টির আড়ালে তাকে দেখে পুরোই অন্যরকম লাগছিল। আনহা ভেবেছিল হয়তো ক্রাশ খেয়ে গেছে, ভেবেছিল সরি বলবে, কিন্তু সে সামনে এসেই, নিজের চোখ নাই, দেখে চলতে পারেন না? এত বৃষ্টিতে কে রাস্তার মাঝে দিয়ে হাঁটে? বাচ্চা আপনি নাকি অবুঝ? মানে সরি, আমি পালাইলাম, টাটা। এটা বলে উল্টো দিকে হাঁটা শুরু করেছিল আনহা। ভয়ে আর তাকাচ্ছি না, নইলে আরো বকা খাবো এই ভেবে। আপনি ওই পাগলি মেয়েটা না? এই কথাটা শুনে আনহা পিছনের দিকে তাকালো। ভালো করে তাকিয়ে আনহা বুঝেছিল আনহা হয়তো তাকে চেনে, কিন্তু কেমনে চিনি মনে পড়ছিল না। মানুষ তো আনহাকেই পাগলি বলে, তাই অগত্যাই বলেছিল, বুঝেছি। কনসার্টে যেমন পাগলামি করলেন, তাতেই বুঝে গেছিলাম আপনি পাগলি। আজ যেভাবে হাঁটছিলেন, বুঝেছি আপনি পুরাই মাথা খারাপ। হোয়াট ইজ মাথা খারাপ মাইয়া? মুই ভালো মাইয়া। এই ধরনের ভাষা ভালো লাগে না, ভালো করে কথা বলুন। নো, আই উইল কমু, এইভাবেই। ভালো করে কথা বলুন, কথা বললে ভালো করে বলুন, নইলে যান। ওকে, আই উইল, চলে যাচ্ছি। আনহা পা বাড়াতেই মনে হলো কে যেন হাত ধরছে আনহার। পেছনে তাকিয়ে দেখি আরাফ। এ মা গো, ছাড়েন, মোর ব্যথা লাগে। ভালো করে বলুন। ওকে ছাড়েন ভাইয়া, আমার হাত। আরাফ হাত ছেড়ে দিল। উরি মা, ব্যথা রে। কি খান, এত শক্তি কেমনে? ভিলেন মার্কা হাসি ছাড়েন, ইউ গন্ডার। কি? আরাফ রাগে লুকে দিল। না মানে মুই কিছু কই নাই। যাই বাড়িতে, আমার 4-5টা বাচ্চা আছে, ওরা মনে হয় মা মা করছে। ওরে আমার টেপা টিপি টুপু টাপা টুপা, আমি আসছি। এই বলেই আনহা এক দৌড় দিল। আরাফ কিছু বলার ভাষা পাচ্ছিল না। আনহার এ ধরনের কথা শোনার পর কিছু সময় নির্বাক হয়ে তাকিয়েছিল। সেদিন বাড়ি ফিরে ঠিক করে নিয়েছিল আর কোনো দিন রাস্তায় কাউকে এভাবে গালি দিবে না, নইলে কপালে দুঃখ। হঠাৎ বাইরে মেঘের গুড়গুড় আওয়াজ হলো। ঘোর ভেঙে গেল। আজও বৃষ্টি হচ্ছে। কেন যেন আমার এই বৃষ্টিকেও ঘৃণা লাগছে। আনহা আরাফের দিকে তাকাতে, কি বৃষ্টি ভিজবা নাকি প্রথম বৃষ্টিতে ভিজার কথা মনে পড়লো? সেটাই, আমার ভাগ্যেরই হয়তো দোষ ছিল। সেটাও ঠিক, আমার সাথে দেখা হওয়া তো দোষী। অবশ্যই। গান শুনবা? না। আমি শুনবো। আরাফ কান ছেড়ে দিল। না বলা কথা কিছু থাক অজানা, কবিতার ভাষাই হোক আনবো না। আনহা গান বন্ধ করে দিল। আনহা আর কিচ্ছু বলল না। আরাফ আনহাকে শহর থেকে কিছুটা দূরেই এনেছিল।
তাই যাইতে সময় লাগছিল। ওপেন করে দেখে আজকেও আহনাফ আরেকটা মেয়েকে নিয়ে হোটেলে। মীরা ছবিটা দেখে সাথে সাথে চোখ সরিয়ে নিয়ে ছি বলে ওঠে। মীরা ফোনটা রেখে বলতে লাগে, নোংরা লোকের সাথে অবশেষে বাবা বিয়ে দিল, যে কিনা বাসর রাতে বউয়ের হাতে জ্বলন্ত সিগারেট ধরে তার হাত পুড়িয়ে দেয়, তারপর অন্য মেয়ে ছেলে নিয়ে হোটেলে চলে যায়। ছি, ভাবতেও ঘৃণা লাগছে। এ নাকি নাম করা গায়ক, আবার ভালো মানুষ, যার চরিত্র এত খারাপ। ছি। মীরা এসব ভাবার মাঝেই সার্ভেন্ট এসে নক করলো রুমে। মীরা দরজা খুলে দিলে সার্ভেন্ট জানালো মীরার চাচি শাশুড়ি তাকে নাস্তা করতে নিচে আসতে বলেছে। মীরা সার্ভেন্টের কথা মতো নাস্তা করতে নিচে আসলো। আহনাফের চাচি ওকে দেখে মুচকি হাসলো। মীরাকে নাস্তার টেবিলে বসতে বলল। মীরা নাস্তার টেবিলে বসার পর ওর চাচি ওকে খাবার বেড়ে দিল। মীরা লজ্জায় তেমন খেতে পারছে না, তাও আস্তে করে খাচ্ছে। আহনাফের চাচি মীরাকে বলল, তোমার সাথে তো আমার পরিচয় হয়নি। আমি আহনাফের চাচি, আহনাফের বাবার চাচাতো ভাইয়ের বউ। আহনাফ কিন্তু অনেক ভালো একটা ছেলে মা। আজ আহনাফের বাবা মা থাকলে অনেক খুশি হতো তোমাকে দেখে। তাদের ছেলে একটা চাঁদের মতো মেয়ে বিয়ে করে নিয়ে এসেছে। আমার আহনাফকে কোনোদিন কষ্ট দিও না। ছোট থেকে ছেলেটা আমার অনেক কষ্ট পেয়েছে। মা বাবা ভাই সবাইকে হারিয়েছে, তাই কিছুটা রাগী গম্ভীর স্বভাবের হলেও ছেলেটা আমার অনেক ভালো। মীরা আহনাফের চাচির কথা শুনে চমকালো। আহনাফের ভাইও ছিল, কই তার কথা তো সে কোনো দিন শোনেনি। আহনাফের চাচি আর মীরা খাবার খেয়ে উঠে যে যার রুমে চলে গেলেন। মীরা রুমে এসে লাগেজ থেকে সব বের করে আলমারির এক পাশে গুছিয়ে রাখলো সব। আলমারিতে সব গুছিয়ে রাখার মাঝেই চোখ গেল একটা উপর করে রাখা ছবির ফ্রেমের দিকে। মীরা হাতে নিয়ে সেটা নিতে যাবে, এরই মাঝে ওর ফোন বেজে উঠল। মীরা আলমারি বন্ধ করে ফোনের কাছে গেল। অন্যদিকে আহনাফ তার বাগান বাসায় এসে বসে আছে কাল থেকে। যদিও সে তার বিয়ে আকাশকে দিয়ে মিথ্যা ছবি সেন্ড করেছে মীরার কাছে, আহনাফ জানে না কেন সে মীরাকে সরাসরি কষ্ট দিতে পারছে না। মীরার কষ্ট দেখলে নিজের কষ্ট হয়, ইচ্ছে করে মীরাকে উজাড় করে ভালোবাসতে। আহনাফ নিজ মনে বলতে লাগে, শুভ্রময়ী নারীর আগমন হয়েছে আমার জীবনে, তবে চাইলেও আমি তাকে আমার শুভ্র রং দিয়ে ভালোবাসতে পারছি না। আহনাফ গতকাল রাতে এখানে আসার পর ওর বিয়ে আকাশ এখানে আসে। আহনাফের হাতের অবস্থা দেখে তাড়াতাড়ি সেখানে মলম লাগিয়ে ব্যান্ডেজ করে দেয়। আকাশ ভেবে পায় না ওর স্যার মীরাকে এত ভালোবাসে, তাহলে কষ্ট কেন দিতে চায়। আহনাফ কিছু সময় পর বিছানা ছেড়ে উঠে ফ্রেশ হয়ে বেরিয়ে আসে বাসা থেকে। এদিকে মীরার বোন মাহি ফোন দিয়েছিল ওকে। আগামীকাল মীরা আহনাফের বউ ভাত। মাহি ফোন দিয়ে ওর খোঁজ খবর নিল। মীরা ফোন রেখে ড্রেসিং টেবিলের সামনে চুল ঠিক করতেই চোখ যায় ওর হাতে। একি, ওর হাতের পোড়া জায়গায় এখন তো একদম ঠিক আছে, কিন্তু এটা কিভাবে হলো? কাল রাতে তো জায়গাটা লাল হয়ে গেছিল, তবে এখন মীরা বুঝতে পারলো ব্যাপারটা। এমন সময় রুমে আসতে দেখলো আহনাফকে। আহনাফ রুমে এসে মীরাকে দেখে থমকে গেল। আহনাফের শ্বাস প্রশ্বাস যেন ভারী হয়ে যাচ্ছে, কারণ তার সামনে থাকা নারীটার সৌন্দর্য তাকে টানছে। খোলা চুল, এই রমণীকে আহনাফের এক অপসরের মতো মনে হচ্ছে। আহনাফ খুব কষ্টে নিজেকে সামলে নিয়ে বাঁকা হাসি দিয়ে মীরাকে বলল, সুইটহার্ট, তোমাকে তো আজ ভালোই লাগছে দেখতে। মীরা আহনাফের কথায় কান্না দিয়ে চুল আছড়ে বাঁধতে লাগলো। আহনাফের এতে মেজাজ খারাপ হয়ে গেল। আহনাফ দ্রুত গতিতে গিয়ে মীরার থেকে চিরুনিটা নিয়ে নিল আর মীরার চুলগুলো এক হাত দিয়ে ধরলো। তারপর দাঁত দিয়ে ঠোঁট চেপে বলতে লাগলো, আমার কথা শুনে তার পাত্তা না দিয়ে তুমি চুল বাঁধছ কোন সাহসে? মীরা চুলে ব্যথা পাচ্ছে আহনাফের ধরে রাখায়।
মীরা আহনাফকে ছাড়ানোর চেষ্টা করছে আর বলছে, আহ লাগছে, ছাড়ুন, আমি চুলে ব্যথা পাচ্ছি। লাগুক, লাগার জন্যই ধরেছি, যেন দ্বিতীয়বার আমাকে ইগনোর করার সাহস না দেখাও। বন্দি হয়ে আছো তুমি আমার খাঁচায়। আমার ইশারা ছাড়া তোমার জীবনের কোনো কিচ্ছু হবে না। আমি চাইলে তুমি ভালো থাকবে, আমি চাইলে তুমি ধ্বংস হবে। আহনাফ মীরাকে ছেড়ে দিয়ে আবার চলে গেল বাইরে। মীরা জানে না কেন সে আহনাফের সাথে শক্ত হতে যেও শক্ত হতে পারছে না। হয়তো এটাই কারণ যে সে মনের কোণে আহনাফকে জায়গা দিয়ে দিয়েছে। বিকালে মীরা রেডি হয়ে ওর অফিসের সামনে রাস্তায় আসে। অপেক্ষা করছে রাজ আর বাকিদের। রাজ সহ বাকিরা কিছু সময়ের মাঝে চলে আসে। তারপর ওরা সবাই মিলে চলে আসে সেই ঠিকানায় যেখানে আজ অবৈধ হীরা স্মাগলিং হবে। একটা বিরাট বড় 5 স্টার হোটেলের বাইরে দাঁড়িয়ে আছে রাজ, মিহির আর ওদের সাথে বাকিরা। ওদের প্রধান কাজ হলো অবৈধ হীরা কোথায় বসে পাচার হচ্ছে সেটা বের করা। মীরা, রাজ আর বাকিরা হোটেলে ঢুকলো। খবর অনুযায়ী হোটেলের 9 নম্বর ফ্লোরে হীরা পাচার হবে। মীরা, রাজ আর বাকিরা 9 নম্বর ফ্লোরে চলে আসে। মীরারা 9 নম্বর ফ্লোরে এসে দেখে এখানে গার্ডদের দিয়ে কড়া গার্ড দেওয়া হচ্ছে। মীরা আর রাজরা তাই 10 তলায় এসে দাঁড়ালো আর একে অপরকে বলল, এভাবে তো ভিতরে ঢোকা যাবে না। তাহলে ভেতরে যাব কিভাবে? ওখানে তো অনেক গার্ড আছে। হ্যাঁ, আমরা এই হোটেলের স্টাফ সেজে যাব। কি? কিন্তু সেটা কিভাবে হবে? আমার কাছে সব ব্যবস্থা করা আছে। রাজ নিজের হাতের ব্যাগটা থেকে সবাইকে একটা করে কস্টিউম দিল স্টাফের। তারপর সবাই নিজেদের ছদ্মবেশ নিয়ে আসলো 9 তলায়। রাজের হাতে ড্রিঙ্কস, মীরার হাতে খাবার, বাকি দুজনের হাতে ডেজার্ট। মীরাদের উপর গার্ডরা আর কোনো সন্দেহ করতে পারলো না, তাদের ভেতরে যেতে দিল। মীরা, রাজ আর তাদের জামাই হিডেন ক্যামেরা লাগিয়ে রেখেছে। 2 টেবিল সামনে আসতে দেখতে পেল একদল কালো পোশাক পরা লোক আর একদম সাদা পোশাক পরা লোক টেবিলের এক পাশ আর ওই পাশে দাঁড়িয়ে আছে। তাদের মধ্যে বসা 2জন লোকের মধ্যে একজন লোকের মুখ ঢাকা মাস্ক দিয়ে আর একজনের চেহারা বোঝা যাচ্ছে। মীরা আর রাজ ওদের কাছে এগিয়ে দিয়ে ড্রিঙ্কস আর খাবার দিচ্ছে আর ওদের কথা আর ফুটেজগুলো ক্যামেরায় জমা করছে। খাবার সার্ভ করে আবার ওরা পেছনে আসে, কারণ ওরা দাঁড়িয়ে থাকলে সন্দেহ করতে পারে তারা। তবে খাবার মাঝে 2 বার করে রাউন্ড মেরে আসছে ওরা। টেবিলে বসে থাকা মাস্ক পরা লোকটা একটা ব্রিফকেস সামনে এগিয়ে দিল অপর লোকটার সামনে। অপর লোকটা সেই ব্রিফকেসটা নিয়ে খুললো। কোটি টাকার হীরা আছে এখানে। লোকটা হীরাগুলো নিয়ে একটা বড় ব্রিফকেস এগিয়ে দিল মাস্ক পরা লোকটার দিকে। মাস্ক পরা লোকটা সেটা নিয়ে খুলে টাকা একদম হিসাবের মতো মিলিয়ে নিল। ওদের এইসব কিছু গোপন ভিডিও করে নিল মীরা, রাজ। তারপর ওরা সেখান থেকে ওদের আগে বেরিয়ে আসলো। রাস্তায় এসে হাঁপাচ্ছে 4 জনই। এত বড় রিস্কের কাজ করে এসেছে, ধরা পড়লে আজ মরণ ছাড়া কোনো রাস্তা ছিল না বাঁচার। রাজ হাঁপাতে হাঁপাতে বলল, আগামীকাল সকালে টেলিভিশনে এই ধামাকা নিউজটা দেওয়া হবে। কিন্তু এতে কি ওই লোকগুলো ধরা পড়বে? পড়বে। এই নিউজ দেখার পর পুলিশ ইনভেস্টিগেশন করবে, আর আমি শিওর যারা এটার সাথে মিলিত তারা সামনে আসবে। আমাদের সাবধানে থাকতে হবে রে রাজ। আচ্ছা চল, তোকে বাসায় দিয়ে আসি, রাত হয়ে গেছে। রাজের কথায় মীরা চুপ করে যায়। সে তো রাজকে তার বিয়ের কথাই বলেনি, তাই রাজকে নিয়ে তো আহনাফদের বাসায় যাওয়া যাবে না। মীরা রাজকে বলল, না দরকার নেই, আমি একা যেতে পারবো।
এই রাতে একা যাবি? পাগল তুই? আরে ধুর, কিছু হবে না, আমি একা যেতে পারবো। শিওর? ড্যাম শিওর। আচ্ছা, তাহলে কাল দেখা হচ্ছে। ওকে। মীরা একটা রিক্সা নিয়ে চলে আসলো আহনাফের বাসায়। রাস্তায় এসে দরজায় ধাক্কা দিতেই দরজা খুলে গেল। মীরা বাসায় ঢুকে দেখে আহনাফ সোফায় বসে আছে, কপালে হাত দিয়ে। মীরা সেদিকে পাত্তা না দিয়ে উপরে যেতে নিলে আহনাফ গম্ভীর গলায় বলে ওঠে, দাঁড়াও। আহনাফের ডাকে থেমে গেল মীরা। পেছনে ঘুরে তাকালো। আহনাফ সোফা থেকে উঠেই মীরার সামনে এসে দাঁড়ালো। তারপর ওকে বলল, এত রাত পর্যন্ত কোথায় ছিলে? দেখুন মিস্টার আহনাফ, আমি একজন সাংবাদিক। আমাকে সকাল রাতে হুটহাট বেরোতে হবে, তাই এর জন্য আমার কাছে কৈফিয়ত চাইবেন না। আমি বিকেলে আমার অফিসের কাজে গিয়েছিলাম। আহনাফ এবার মীরার দুই বাহু চেপে ধরে কাছে এনে চিৎকার করে বলে, কাজ মাই ফুড। বাহিরে যাওয়ার আগে কোন সাহসে তুমি আমার অনুমতি নিয়ে যাওনি? তুমি ভুলে গেছো তুমি এখন আমার বিয়ে করা স্ত্রী। আমার পারমিশন ছাড়া কোনো কিছু তুমি করতে পারবে না। সেখানে তুমি বিকেলে আমাকে না বলে বেরিয়েছো। অফিসে কেন বলনি যে আমাদের বিয়ে হয়েছে? মীরা আহনাফের থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টা করছে আর বলছে, দেখুন আমার লাগছে, আর এভাবে চিৎকার করবেন না। চাচি বাসায় আছে, তিনি শুনবেন। আর আমি আপনাকে বলে যাব, আপনাকে পেলে তো বলবো। আপনি নিজের নোংরা কাজে সকাল বিকাল বিজি থাকেন, আপনাকে আমি পাবো কোথায়? আর কি বললেন, স্ত্রী? আদৌ কি আপনি আমার সাথে একজন স্বামীর মতো আচরণ করেছেন? বিয়ের প্রথম দিন রাতেই আমার হাত চালিয়ে দিয়েছেন। নিজের বিয়ে করা বউকে রেখে অন্য নারীকে নিয়ে, আর সবাইকে আমি কেন বলবো আমি বিয়ের কথা? আমি মানি না এই বিয়ে, আর না আপনাকে মানি স্বামী হিসেবে। আহনাফের চরম রাগ হচ্ছে এবার মীরার উপর। আহনাফ মীরাকে টানতে টানতে স্টোর রুমে নিয়ে যায়। সেখানে ধাক্কা মেরে ফেলে দিয়ে চিৎকার করে বলে, বুলি ফুটেছে মুখে, তাই না? অনেক বুলি ফুটেছে, সব বুলি বের করছি। আস্তর খাওয়া অফ। আর আজকে সারা রাত তুই এখানে এই অন্ধকারে ঠান্ডায় পড়ে থাকবি? তাহলে আর দ্বিতীয়বার সাহস করবি না আমার মুখে মুখে তর্ক করার। বলেই আহনাফ দরজায় তালা দিয়ে চলে গেল। মীরার অন্ধকারে অনেক ভয় লাগে, আর এই স্টোর দরজাটা একদম অন্ধকার। মীরা ভয়ে শেষ হয়ে যাচ্ছে। কোনো মতে উঠে অন্ধকারে হাতড়ে দরজার দিকে গিয়ে দরজা ধাক্কা দিতে লাগলো আর চিৎকার করে ডাকতে লাগলো, কেউ আছেন? আমাকে এখান থেকে বের করুন প্লিজ। আমার অন্ধকারে অনেক ভয় করে, প্লিজ আমাকে বের করুন। মিস্টার আহনাফ, আমাকে যা শাস্তি দেওয়ার দিন, তবে এখান থেকে বের করুন, আমার অনেক ভয় লাগছে। মীরার কথা বলতে বলতে কাশি উঠে গেল। শ্বাস নিতে কষ্ট হচ্ছে মীরার। একই অন্ধকারে ভয়, তার হাত পা ঠান্ডা, সব মিলিয়ে আক্রমণ করছে মীরাকে। মীরার থাকতে পারলো না, লুটিয়ে পড়লো মাটিতে। পরের দিন সকালে আস্তে আস্তে করে টিপ টিপ করে চোখ খুললো মীরা। চারিপাশে ভালো করে চোখ বুলিয়ে বুঝতে পারলো সে রুমে। মীরাকে চোখ খুলতে দেখে আহনাফের চাচি খুশি হয়ে বলল, আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে তুমি চোখ খুললা বৌমা। আহনাফের চাচি মীরাকে আস্তে করে উঠিয়ে পিঠের নিচে বালিশ দিয়ে বসালো। তারপর আহনাফের চাচি মীরাকে বলল, আচ্ছা বৌমা, তুমি কি বাচ্চা মেয়ে বলো তো? এই শীতে কেউ বেশি সময় পর্যন্ত পানিতে ভেজে দেখো তো এখন কি হলো? আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম। কি? আমি রাতে পানিতে মানে? দেখো মেয়ের কাণ্ড, কাল রাতে যে তুমি শাওয়ার নিতে গিয়ে অনেক সময় ধরে পানিতে ভিজে সেন্সলেস হয়ে যাও, তারপর আনা তোমাকে বের করে এনে ডাক্তার ডাকে। আমি তো রাতে কিছু টের পাইনি, ঘুমের মেডিসিন খেয়ে ঘুমিয়ে গিয়েছিলাম। সকালে উঠে শুনি এসব।
শোনো মা, এসব ছেলে মানুষই করো না। আমার ছেলেটাকে তো ভয় পেয়ে দিয়েছিলে একদম। আহনাফের চাচির কথায় মীরা বুঝতে পারে আহনাফ তার চাচিকে মিথ্যা বলেছে, আসল ঘটনা কিচ্ছু বলেনি। অতএব মীরা চাইলেও সত্যি বলতে পারবে না। মীরা আহনাফের চাচিকে বলে, জি চাচি, আম্মু সরি, বুঝতে পারিনি এমন হবে, আগে থেকে খেয়াল রাখবো। আচ্ছা আমি যাই, তোমার জন্য খাবার নিয়ে আসি। আহনাফের চাচি উঠে চলে যায় বাহিরে। সে যাওয়ার পরেও আহনাফ আসলো রুমে। আহনাফকে দেখে মুখ ফিরিয়ে নিল মীরা। ঘৃণা হচ্ছে লোকটাকে দেখে ওর। আহনাফ মীরার সামনে এসে দাঁড়িয়ে বলল, আমার সাথে আর তর্ক করতে এসো না। এরপর কাল কিছু ডেমো দেখালাম জাস্ট, এরপর একদম জানে মেরে ফেলবো। বাঁচালেন কেন? কাল মরে গেলে কি আসে যেত আপনার? আহনাফ মীরার কথায় আবার রেগে যায় আর চিৎকার করে বলে, আমার এসে যায়, কারণ আহনাফ আর সামনের কথা এগোতে পারলো না, কারণ সামনে কথাটা সে বলতে পারবে না মীরাকে। মীরা আবার বলল, কারণ কি? কারণ তোর মতো একটা সস্তা মেয়ের কিছু হলে আমাকে জবাবদিহি করতে হবে সবাইকে। এমনিতেও আমি ইচ্ছে করে আমাদের বিয়েটা পাবলিক মিডিয়ায় জানতে দেইনি, কারণ এই বিয়ের কোনো দাম নেই আমার কাছে। কিন্তু তাও আমি রিস্ক নিতে চাই না। নেক্সট আমার কথার অবাধ্যতা করবে না। আহনাফ আর কিছু না বলে গাড়ির চাবি নিয়ে বেরিয়ে গেল। আহনাফ যাওয়ার সময় মীরা খেয়াল করলো আহনাফের হাতে আরো একটা ব্যান্ডেজ, তবে এবার অনেক বড় ব্যান্ডেজ। মীরা মনে মনে বলল, ওনার হাতে আবার কি হলো? গানের স্টুডিওতে গিয়ে গান রেকর্ড করে চলে আসে নিজের অফিসে আহনাফ। অফিসে এসে টেলিভিশনে দেখে ব্রেকিং নিউজ দেখাচ্ছে জাগো চ্যানেলে। ব্রেকিং নিউজ, অবৈধভাবে হীরা পাচার করা হচ্ছে দেশ থেকে। গতকাল রাতে গুলশানের 5 স্টার হোটেলে 5.5 কোটি টাকার অবৈধ হীরা পাচার হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে হীরা লেনদেন হচ্ছে। পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করে দিয়েছে। কারা ছিল এই দুইজন, তার খবর খুব শীঘ্রই বের করবে জানিয়েছে পুলিশ। খবর দেখে আহনাফ চমকে উঠল, কারণ এই চ্যানেলে এই কাজ করে মীরা। তাহলে কি কাল ও এখানে গিয়েছিল? ভাবতে থাকে আহনাফ। রাতে আহনাফ বাসায় আসলো। আহনাফ জানে মীরা ঘুম, কারণ মীরার মেডিসিনের ডোজে মীরা এখন ঘুম। গতকাল রাতে মীরাকে স্টোর রুমে রেখে আসার পর যখন আবার স্টোর রুমে গিয়ে মীরাকে ওভাবে পড়ে থাকতে দেখে আহনাফ, তখন ওর বুকের মাঝে ধুপ করে ওঠে। আহনাফ তাড়াতাড়ি মীরাকে কোলে নিয়ে রুমে আসে। তাড়াতাড়ি জামা পাল্টে গরম কম্বলে জড়িয়ে নেয় ওকে। তারপর ওর এক কাছের ডাক্তারকে খবর দিয়ে আনায়। সে এসে মীরাকে চেক আপ করে দিয়ে যায়। আহনাফ মীরাকে যা কষ্ট দিয়েছে সেই কষ্ট নিজেকে দেওয়ার জন্য গরম শিক এনে নিজের হাতের সব জায়গায় লাগায়, আবার সেখানে চাকু দিয়ে আঘাত করে, আবার তাড়াতাড়ি ব্যান্ডেজ করে নেয় যাতে কেউ দেখতে না পারে। আহনাফ রুমে এসে দেখে মীরা বাচ্চাদের মতো গুটিসুটি মেরে শুয়ে আছে। আহনাফ মীরার সামনে এসে মনে মনে বলে, রূপের সর্বনাশী, তুমি কি জানো তুমি আমার হৃদয়ে সর্বনাশ করে দিয়েছো? আমার হৃদয়ে নিজেকে এমন ভাবে গেঁথে দিয়েছো আমি না পারি তোমায় দূরে রাখতে, না পারি কাছে টানতে। আহনাফ ফ্রেশ হয়ে এসে সোফায় শুয়ে পড়ল। সকালে মীরা ঘুম থেকে উঠে আহনাফের দিকে নজর যায়। আহনাফ কম্বল গায়ে চুপ করে শুয়ে আছে, কপালে ছোট ছোট চুলগুলো ছড়িয়ে আছে। মীরা আহনাফের দিকে তাকিয়ে বলল, প্রেমের স্বাদটা ইচ্ছা ছিল আপনাতে নেওয়ার, কিন্তু হাই, আপনার প্রেমের স্পর্শ তো দূর, আপনাকেই কাছে পাইনি এখনো কোনোদিন। মীরা আস্তে করে উঠে ওয়াশরুমে যায়। ফ্রেশ হয়ে এসে নিচে চলে আসে নাস্তা বানাতে। বাড়ির বউ বলে কথা, একটু তো কাজ করতেই হয়। মীরা রান্নাঘরে গিয়ে সকালের নাস্তা বানায়। নাস্তা বানিয়ে টেবিলে সাজিয়ে দিল নাস্তা। এর মাঝে আহনাফের চাচিও আসলো নিচে।
আহনাফের চাচি মীরাকে নাস্তা বানাতে দেখে খুশি হন। আহনাফের চাচি চেয়ারে বসলেন। এর মাঝে আহনাফ আসলো রেডি হয়ে খাবার টেবিলে। মীরা আহনাফের সামনের চেয়ারে বসেছে। সার্ভেন্টস খাবার বেড়ে দিচ্ছে ওদের। আহনাফ খাবার মুখে দিয়ে সার্ভেন্টদের দিকে তাকিয়ে বলে, আজকের খাবার কে রান্না করেছে? স্যার, ম্যাডাম রান্না করেছে। আমরা না করেছিলাম, তাও শুনিনি উনি। আহনাফ মনে মনে বলে, সর্বনাশী নারী, শুধু রূপেই আগুন নয়, গুণেও আগুন সে। আহনাফ আর কোনো কথা না বলে নাস্তা করে বেরিয়ে যায়। চেয়ারের পায়ের উপর পা তুলে বসে আছে একজন লোক, তার সামনে দাঁড়িয়ে আছে আরেকজন লোক। লোকটার চোখে মুখে রাগের চিহ্ন স্পষ্ট। লোকটা চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে চিৎকার করে বলল, এক সপ্তাহ সময় দিচ্ছি। এক সপ্তাহের মাঝে আমার ওই মেয়ে আর ছেলেটার খোঁজ দরকার। সেদিন হোটেলে ছিল ছদ্মবেশে। ওরাই আমাদের এই নিউজটা টিভি চ্যানেলে দিয়েছে। ওদের খুঁজে বের করো জলদি। পুলিশ আমাদের কাছে পৌঁছবার আগে আমি ওই দুজনকে আমার কাছে চাই। লোকটার কথায় বাকি লোকগুলো মাথা নাড়িয়ে সায় দিল, যার মানে তারা ওদের খুঁজে আনবে। এদিকে আহনাফ সকালে গানের স্টুডিও গিয়ে গান রেকর্ড করে বাসায় আসলো। বাসায় এসে দেখে মীরা বসে আছে সোফায় আর কি যেন ভাবছে। আহনাফ সেদিকে পাত্তা না দিয়ে ফ্রেশ হয়ে আসলো। মীরা এতক্ষণে চিন্তায় আহনাফকে খেয়ালই করেনি। এবার আহনাফের দিকে তার নজর যায়। আহনাফ খালি গায়ে, পরনে ব্ল্যাক ট্রাউজার পরা। আহনাফ ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে চুল মুছতেছে তোয়ালে দিয়ে। মীরা আহনাফের দিকে তাকিয়ে লজ্জায় পড়ে যায়। তাই সাথে সাথে চোখ নামিয়ে নিয়ে বলতে লাগে, এই যে সুদর্শন পুরুষ, আমাকে কি পাগল করার ইচ্ছা আছে নাকি? আমি এমনিতেই আপনার ভালোবাসার কাঙাল, এবার আপনার রূপের কাঙাল বানাবেন আমায়? আহনাফ গায়ে গেঞ্জি পরে মীরার দিকে তাকালো। মীরা মাথা নিচু করে বসে আছে। আহনাফ সেদিকে আর পাত্তা না দিয়ে ল্যাপটপ নিয়ে সোফায় বসলো। মীরা আবার আহনাফের দিকে তাকালো। বসা থেকে উঠে আহনাফের কাছে গিয়ে দাঁড়িয়ে বলল, শুনুন। কি? আমাকে অফিসে যেতে হবে একটু। অফিসের বস কল দিয়েছিল, আর্জেন্ট মিটিং আছে। আচ্ছা যাও। মীরাকে আহনাফ আর কিছু বলল না। মীরা আলমারির থেকে একটা জামা নিয়ে চেঞ্জ করে এসে হিজাব বেঁধে ব্যাগ নিয়ে বেরিয়ে গেল। মীরা বেরিয়ে যেতেই আহনাফ কল দিল আকাশকে। শোনো, মীরা বেরিয়েছে অফিসের জন্য, ওর দিকে একদম নজর রাখবে। কোনো সমস্যা মনে হলে আমাকে কল দেবে। আচ্ছা স্যার। মীরা কিছু সময়ের মাঝে চলে আসে অফিসে। অফিসে আসার পর রাত সহ সে বসের রুমে আসে। মীরা অফিসের বস ওদের দেখে বসতে বলে। মীরা আর রাজ দুজনে বসার পর ওদের বস ওদের বলে, শুনো, তোমরা দুজন যা করেছো সেটা সাহসের কাজ, কিন্তু এতে এখন তোমাদের জীবন হুমকিতে। যদি ওই লোকগুলো তোমাদের খোঁজ পেয়ে যায় তবে তোমাদের একদম মেরে ফেলবে। তাই আমি চাই তোমরা কিছু সময়ের জন্য আন্ডারগ্রাউন্ড হয়ে যাও। তোমাদের যেন কেউ খুঁজে না পায়। পুলিশ যতদিন ওদের ধরতে না পারছে ততদিন তোমরা এখানে আর এসো না। এটা আমি তোমাদের সেফটির জন্য বলছি। জি স্যার, বুঝতে পেরেছি আমরা। রাজ মীরা বেরিয়ে আসলো বসের রুম থেকে। তাদের বস খারাপ বলেনি কথা। তাদের কথা যদি লোকগুলো জেনে যায় তবে সত্যি ওদের মেরে ফেলবে। মীরা, তুই কোনো একটা সেফ জায়গায় চলে যা, আমিও যাই। আচ্ছা, কিভাবে বলি? আমি চাইলেও কোথাও যেতে পারবো না, তবে মিস্টার আহনাফের বাসা আমার জন্য সেফ। কোথাও তো আর জানে না আমার বিয়ের ব্যাপারে। মীরা এসব ভাবতে ভাবতে বাসায় চলে আসে। অনেকদিন ছোট বোনটার সাথে কথা হয় না। মীরা কল লাগায় মাহির নাম্বারে। তারপর কথা বলে মাহির সাথে কথা শেষ করে গোসল করতে যায় মীরা। গোসল করে এসে আলমারি থেকে একটা জামা খুঁজতে গিয়ে আহনাফের জামার নিচে একটা ডায়েরি পায় মীরা। ডায়েরিটা অনেক পুরনো, বোঝা যাচ্ছে।
মীরা ডায়েরিটা হাতে নিতে যাবে এমন সময় রুমে আহনাফ এসে ওকে দেখে বলল, কি করছো ওখানে? মীরা আহনাফের আওয়াজ পেয়ে তাড়াতাড়ি ডায়েরিটা আগের জায়গায় রেখে দিল। তারপর একটা জামা বের করলো। জামা নিয়ে পেছনে ঘুরে দাঁড়িয়ে বলল, জামা বের করছিলাম পরার জন্য। ও আচ্ছা। আহনাফ ধীরে ধীরে মীরার কাছে আসলো। মীরা আলমারির সাথে লেগে দাঁড়িয়ে আছে। আহনাফ মীরার দুই সাইডে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। মীরা মুখের উপর আহনাফের গরম নিঃশ্বাস পড়ছে। মীরার ভেজা চুল আহনাফকে পাগল করে দিচ্ছে। রূপমোহিনী, আমাকে মারতে চাও নাকি? এভাবে সদ্য ভেজা চুলের ঘ্রাণে আমি তো শেষ হয়ে যাচ্ছি। ইচ্ছে করছে তোমার মাঝে ডুবে যেতে। আহনাফকে নিজের এত কাছে দেখে নার্ভাস লাগছে মীরার। মীরা আহনাফকে কিছু বলবে তার আগেই আহনাফ মীরার গলায় হাত রাখে। আহনাফের হাত ঠান্ডা থাকায় শিউরে ওঠে মীরা। আহনাফ মীরার গলার পাশ থেকে চুলগুলো সরিয়ে সেখানে একটা শব্দ করে চুমু খেলো। আচমকা এমন ঘটনা ঘটায় স্তব্ধ হয়ে যায় মীরা। আহনাফ এবার মীরাকে ধাক্কা দিয়ে সরিয়ে হন হন করে চলে গেল। আহনাফের কাজের আঁকা মাথা কিছুই বুঝলো না মীরা। সন্ধ্যায় আহনাফের আজকে একটা গানের কনসার্ট আছে। আহনাফ সেখানে চলে গেছে গান গাইতে। বাসায় শুধু মীরা আর চাচি আছে। মীরার রুমে বসে আহনাফের ডায়েরিটা নিয়ে বসলো পড়তে। মীরা ডায়েরিটা খুলে দেখে প্রথম পাতায় লেখা আমার জীবন কাহিনী। মীরা দুই পাতা উল্টিয়ে দেখে এখান থেকে লেখা শুরু। আজকে আমি একটা মেয়েকে দেখলাম রাস্তায়। মেয়েটা আমাদের গাড়ির সামনে এসে পড়েছিল। আমি আর বাবা সেটা দেখে ভয় পেয়ে যাই। তাড়াতাড়ি গাড়ি থেকে নেমে দেখি মেয়েটা কোনো ব্যথা বা ক্ষতি হলো কিনা, কিন্তু না, আল্লাহর রহমতে মেয়েটার কোনো অসুবিধা হয়নি। তবে মেয়েটা ভয়ে কান্না করে দিয়েছে। বাবা মেয়েটাকে থামানোর চেষ্টা করলো। মেয়েটা অনেক কষ্টে ঠান্ডা হলো। মেয়েটার থেকে জানলাম ওর নাম ঠিকানা। মেয়েটা দেখতে একটা পিচ্চি পরীর মতো ছিল, তাই আমি মেয়েটার নাম দিলাম পরী। পরী ক্লাস 7-এ পড়ে। জানলাম পরীর বাবা মার থেকে হারিয়ে গেছে এই রাস্তায়। বাবা সেটা শুনে পরীর বাবা মাকে খুঁজতে লাগলেন, আর একটা সময় পেয়েও গেলেন। পরী তার বাবা মাকে পেয়ে অনেক খুশি হলো। সেদিনের মতো পরী থেকে বিদায় নিয়ে চলে আসি আমাদের বাসায়। তারপর অনেক দিন পর আবার দেখা ওই পরীর সাথে আমার। আমি যে স্কুলে পড়ি ওই পরীটাও সেই স্কুলে পড়ে। আমি ক্লাস 10। পরীটার সাথে আমি পরিচিত হলাম। তারপর ওর সাথে বন্ধু পাতলাম। অনেক ভালো যাচ্ছিল দিন। বুঝতে পারলাম পরীটাকে আমি ভালোবেসে ফেলেছি। তবে বয়স কম বলে সেটা প্রকাশ করতাম না, মনে মনে রাখতাম। দেখতে দেখতে আমার পরীক্ষা চলে এলো। পরীক্ষা দিয়ে আমি কলেজে উঠলাম। আর পরী ক্লাস 8-এ। পরীটা ছোট, তাই ওকে নিজের মনের কথা বলতাম না। তবে বাসায় জানালাম এই কথা। বাসায় সবাই শুনে হাসলো। পরে জানালো তারা সময় মতো কথা বলবে পরীর বাবা মায়ের সাথে। দিন অনেক ভালো যাচ্ছিল, কিন্তু একটা কালো ঝড় এসে সব পাল্টে দিল। মীরা আর ডায়েরিটা পড়তে পারলো না। এর মাঝে খবর পেল আহনাফ বাসায় এসে পড়েছে। মীরা তাড়াতাড়ি ডায়েরিটা আগের জায়গায় রেখে দিয়ে বারান্দায় এসে বসে রইল। আহনাফ কনসার্ট শেষ করে বাসায় এসেছে। রুমে এসে দেখে মীরা বারান্দায় বসে আছে। আহনাফের মীরার দিকে তাকালে মায়া কাজ করে, কিন্তু না, সে মায়া দেখাবে না। এই মায়াই তার থেকে অনেক কিছু কেড়ে নিয়েছে। মায়ার জালে আটকে একবার নিজেকে ধ্বংস করেছি, এবার নিজে মায়ার জালে নয়, তাকে মায়ার জালে ফেলে ধ্বংস করব। আহনাফ রুমে এসেও আবার চলে গেল বাহিরে। মীরা এদিকে বারান্দায় বসে থাকতে থাকতে ঘুমিয়ে পড়ল। পরের দিন মীরার ঘুম ভাঙলো নিজেকে বারান্দায় পায়। মীরা বুঝতে পারলো কাল রাতে এখানেই সে ঘুমিয়ে গেছে। মীরা উঠে ফ্রেশ হয়ে রুমে এসে দেখে আহনাফ নেই। মীরা ফ্রেশ হয়ে এসে মোবাইল হাতে নিয়ে দেখে হোয়াটসঅ্যাপে মেসেজ এসেছে। আহনাফ আজকে অন্য মেয়ে নিয়ে হোটেলে উঠেছে। মীরা ছবিগুলো দেখে ফোন রেখে দেয়। নতুন কিছুই না, সে তো জানি তার স্বামীর চরিত্র কত সুন্দর। মীরার চোখে পানি এসে গেছে। কোন নারী পারে এটা সহ্য করতে, যে তার স্বামী তাকে রেখে অন্য নারীতে মগ্ন থাকে? মীরা সহ্য করে যাচ্ছে প্রতিনিয়ত এসব। ভালোবাসলে মনে হয় সহ্য করার ক্ষমতা অনেক দ্বিগুণ হয়ে যায়। ভালোবাসার মানুষটা চোখের সামনে যা ইচ্ছা করলেও তা সহ্য করতে হয়। নাইবা মানল স্ত্রী, তবে সম্মানটুকু তো অন্তত করতে পারে।
মীরা নিজেকে সামলে নিচে চলে আসলো নাস্তা করতে। আহনাফ সারা রাত ক্লাবে কাটিয়ে বাসায় আসলো সকালে। ক্লাবে থাকা অবস্থাতেই আকাশকে দিয়ে মীরার ফোনে আগের মতোই আহনাফ একটা মেয়ের ছবি দিল। আহনাফ জানে মীরা এতক্ষণে ছবিগুলো দেখেছে। আহনাফ বাসায় এসে সোজা রুমে এসে ফ্রেশ হতে গেল। তারপর ফ্রেশ হয়ে এসে বিছানায় গিয়ে শুয়ে পড়ল। মীরা নিজে নাস্তা সেরে আহনাফের জন্য নাস্তা নিয়ে আসলো। নাস্তার টেবিলে মীরা দেখেছে আহনাফ এসেছে। তারপর চাচির কথায় নাস্তা নিয়ে উপরে আসলো। মীরা রুমে এসে দেখে আহনাফ ঘুমাচ্ছে। মীরা তাই আর ওকে জাগালো না। সারা রাত তো নারী নিয়ে ব্যস্ততায় ছিল, তাই এখন ঘুমাচ্ছে। মীরা আহনাফের পাশে দাঁড়িয়ে আহনাফের দিকে তাকিয়ে আছে। ঘুমন্ত রাজকুমার, ঘুমের মাঝে আপনাকে দেখতে ঠিক একটা ঘুমন্ত রাজকুমার লাগে। সেই রূপকথার গল্পের ঘুমন্ত রাজকুমারী যেমন ছিল, আপনি সেই ঘুমন্ত রাজকুমার। মীরা আহনাফের দিকে কিছুটা সময় তাকিয়ে উঠে আলমারির কাছে আসলো। সাবধানে আলমারি খুলে আবার ডায়েরিটা নিল হাতে। তারপর সোফায় বসে আবার ডায়েরিটা খুললো। ডায়েরির 15 নম্বর পাতায় আছে এখন মীরা। আমার বাবা ছিলেন একজন ধনী বিজনেসম্যান। বাবার বিজনেসে বাবার দ্বিতীয় বন্ধু পার্টনার ছিল। বাবার বিজনেসে শুরু থেকে কোনো লস হয়নি, কিন্তু হঠাৎ করে বাবার বিজনেসে লস হওয়া শুরু হলো। বাবার বিজনেসে টাকার হিসাব গোলমাল হয়ে গেল। বড় বড় প্রজেক্ট সব হাতছাড়া হয়ে গেল। রাতারাতি আমার বাবার বিজনেস একদম ধ্বংস হওয়ার পথে এসে গেল। এসবের পিছনে কারণ জানতে গেলে বাবা জানতে পারলো বাবার ওই 2 বন্ধু আর অফিসের ম্যানেজার মিলে এগুলা করেছে। বাবা তাদের সাবধান করলেন আর হুমকি দিলেন, এরপর এমন করলে তাদের নামে পুলিশে জানাবে। বাবা তার বিজনেস থেকে তার ওই 2 বন্ধু আর ম্যানেজারকে বের করে দেয়। এরপর সব ভালোই যাচ্ছিল, কিন্তু আবার একদিন পুলিশ আসলো বাবার অফিস সার্চ করতে। বাবার অফিস সার্চ করে তারা অবৈধ হীরা পেল বাবার কাছে। বাবা এসবের কিছু জানতো না বলেছিল, কিন্তু পুলিশরা তা শুনেনি। বাবাকে ধরে নিয়ে যায় জেলে। বাবার 18 বছরের জেল হয়ে যায়। আমার মা, আমি আর আমার ছোট ভাই রাস্তায় রাস্তায় ঘুরেছি সাহায্যের জন্য, কিন্তু লাভ হয়নি। কেউ আমাদের সাহায্য করেনি। এভাবে একদিন আমাদের কাছে খবর আসলো বাবা মারা গেছে। বাবা জেলের ভিতরে মারা গেছে। বাবার মৃত্যুর খবর শোনা মাত্র মা স্ট্রোক করে সাথে সাথে ওখানেই মারা যান। ভাগ্যের নির্মম পরিহাস, বাবা মাকে একসাথে কবর দিলাম। তারপর ছোট ভাইটাকে নিয়ে রাস্তায় আসলাম। আমার বয়স কম থাকায় কোনো কাজ করতে পারছিলাম না। তারপর অবশেষে আমার চাচি যে আমাদের দুঃসম্পর্কের, সে আমাদের তার কাছে নিয়ে গেল। কিন্তু ভাগ্যে তখনও সুখ লেখা ছিল না। ছোট ভাইটা আমার সারাদিন মা মা করে কাঁদতো। কাঁদতে কাঁদতে জ্বর চলে আসে ওর, আর সেই জ্বর কেড়ে নিয়ে যায় ওকে আমার থেকে। বাবা মা ভাইকে হারিয়ে পাগল প্রায় আমি। ঠিক করলাম নিজেকে প্রতিষ্ঠিত করব, আর যারা আমার বাবাকে এভাবে ফাঁসিয়েছে তাদের বের করব খুঁজে। তাই চলে আসলাম দেশের বাহিরে। এখানে পড়াশোনা আর গান নিয়ে থাকলাম। দেখতে দেখতে একজন ফেমাস সিঙ্গার হলাম। তারপর ফিরে আসলাম বাংলাদেশে। বাবা শেষ হয়ে যাওয়া বিজনেস আবার শুরু করলাম। এত কিছুর মাঝে আমার সাথে আমার পরীর দেখা হয়নি। আর পরীকে আমি তখনও বলতে পারিনি। পরীর খোঁজ আর তাদের খুঁজতে লাগলাম। যারা আমার বাবার সাথে এসব করেছে তাদের মাঝে খুঁজে পেলাম একজনকে, আর সে হলো বাবার অফিসের সেই ম্যানেজার। আর সেই ম্যানেজার আর কেউ না, আমার সেই পরীর বাবা। শুরুতে আমি এটা বিশ্বাস করতে পারছিলাম না, কিন্তু সত্যি এটাই সে। বুঝে উঠতে পারছিলাম না কি করব। তারপর দেখা হলো পরীর সাথে আমার। পরী তো আমাকে এখন চিনতেই পারবে না। তখন ছিল ছোট, আর এখন সে একটা অ্যাডাল্ট মেয়ে। নিজের ভালোবাসার প্রতিশোধ। আস্তে আস্তে জানতে পারলাম পরীর বাবা ব্যবসায় লস খাচ্ছে, টাকার সংকট দেখা দিয়েছে তার। পরীর মা মারা গেছে 3 বছর হলো। পরী চাকরি খুঁজছে। নিজের প্রতিশোধ নিতে আমি পরীর বাবাকে টাকা দিলাম। আমি জানতাম এত টাকা সে কিছুতেই দিতে পারবে না, আর সেটাই হলো। প্রস্তাব দিলাম পরীকে বিয়ে করার। তিনি রাজিও হয়ে গেলেন। পরীও রাজি হলো প্রথমে না করলেও। আস্তে আস্তে পরীকে নিজের উপর দুর্বল করলাম। ওর চাকরি ঠিক করে দিলাম। তারপর শুরু হলো নিজেকে ওর কাছে খারাপ বানানো, কারণ আমি চাই পরী আমাকে ঘৃণা করুক, আর সেটাই হচ্ছে। পরীর বাবার ব্যবসা একদম রসাতলে যাচ্ছে, আর আমি কষ্ট দিচ্ছি পরীকে। সেই পরীকে বিয়ে করে ঘরের বউ করে আনলাম, তবে তাকে ভালোবাসতে পারছি না চাইলেও।
পুরো ডায়েরি পড়ে মীরার চোখে পানি জমে গেছে। চোখের পলক ফেললেই পানি গড়িয়ে পড়বে। এত কষ্ট পেয়েছে এই লোকটা জীবনে। আর তার বাবা আহনাফের কষ্টের কারণ। আহনাফের বাবার সাথে বেইমানি করেছে সে। আহনাফ মীরাকে সে ছোট থেকে ভালোবাসে, আর মীরা সেটা জানতও না। মীরা কিছুটা সময় কেঁদে মনে মনে ঠিক করলো আহনাফকে সে তার ভালোবাসা দিয়ে আবার আগের মতো বানাবে। মীরা উঠে ডায়েরিটা আগের জায়গায় রেখে মুখ হাত ধুয়ে নিচে গেল রান্না করতে। আজকে সে আহনাফের পছন্দের খাবার রান্না করবে। চাচির থেকে আহনাফের পছন্দ জেনে রান্না শুরু করলো মীরা। এদিকে আহনাফ ঘুম থেকে উঠলো আড়মোড়া দিয়ে। বাহিরে শীত পড়ায় আহনাফের শীত লাগছে। আহনাফ একটা সোয়েটার গায়ে দিয়ে নিচে আসলো। নিচে এসে দেখে মীরা রান্নাঘরে রান্না করছে। আহনাফ একটু ভালো করে তাকিয়ে দেখে মীরার ওড়নার একটা সাইড চুলায় আছে, আর যেটায় আগুন লেগেই গেছে প্রায়। আহনাফ ওহ শিট বলে দৌড়ে রান্নাঘরে এসে মীরার ওড়নাটা টান মেরে ফেলে দিয়ে ওকে ঘুরিয়ে নিজের বুকের মাঝে নিয়ে নেয়। সার্ভেন্টসরা ওড়নায় আগুন দেখে তাড়াতাড়ি পানি দেয় ওড়নায়। মীরা আচমকা এমন হয় অনেক ভয় পেয়ে যায়। আহনাফ মীরার ব্যাপারটা বুঝতে পেরে ওকে কোলে করে রুমে নিয়ে আসে। মীরা তখনও ভয়ে কাঁপছে। আহনাফ মীরার দিকে এক গ্লাস পানি এগিয়ে দেয়। পানিটা খেয়ে মীরা রিল্যাক্স হয়। আহনাফ মীরাকে বলে, রান্না করে কি তোমার? জি আসলে আমি রান্না করছিলাম। স্টুপিড, তোমাকে কে বলেছে রান্না করতে? শোনো, তোমার জামাইয়ের যে পরিমাণ টাকা আছে তাতে তুমি বসে বসে খেতে পারবা। অহেতুক নিজেকে আগুনে পুড়িয়ে মারতে যেও না, ইডিয়েট কোথাকার। মীরা আহনাফের ধমকে চুপ হয়ে যায়। আহনাফ মীরার দিকে তাকিয়ে বলে, নেক্সট টাইম যতই ভয় পাও না কেন, নিজের অষ্টযুগল যুগল কাঁপবে না। কেন? আহনাফ মীরার সামনে ঝুঁকে বলে, আমার এই কাঁপানি দেখলে সমস্যা হয়? কি সমস্যা? নিজেকে ওই অষ্টযুগলে দিয়ে দিতে ইচ্ছে করে। বলে আহনাফ বেরিয়ে আসে রুম থেকে। আর মীরা আহনাফের কথায় অনেক লজ্জা পায়। রাতে মীরা বসে বসে আহনাফের ল্যাপটপে মুভি দেখছে, আর আহনাফ অন্য ল্যাপটপ দিয়ে কাজ করছে। এমন সময় মীরার ফোনে কল আসলো। মীরা ফোন হাতে নিয়ে দেখে রাজের স্ত্রীর ফোন। মীরা কল রিসিভ করলো। আদাব ভাবি। আদাব। জি বলুন ভাবি। মীরা, রাজকে আজ দুদিন ধরে খুঁজে পাচ্ছি না। প্রথমে ভেবেছিলাম কাজের জন্য মনে হয় কোথাও গেছে বলে যায়নি, কিন্তু অফিসে কল করে জানলাম তারা রাজকে ছুটি দিয়েছে অফিস থেকে। যদি ছুটি থাকে তবে রাজ কোথায় দুদিন ধরে? রাজের নাম্বারও বন্ধ। চেনা জানা সবাইকে কল দিয়েছি, কিন্তু কেউ রাজের খবর জানে না। মীরা রাজের স্ত্রীর কথা শুনে অবাক হলো। রাজ দুদিন ধরে বাসায় যাচ্ছে না। ভাবি আমিও জানি না রাজ কোথায়, আর কোথায় বা যেতে পারে। আচ্ছা, কিছু জানতে পারলে আমাকে জানিও। মীরা আচ্ছা বলে কল কাটলো। রাজ গেল কোথায়? যদিও আন্ডারগ্রাউন্ড হয়ে যায়, তবে তো সেটা ভাবিকে নিয়ে হবার কথা। তাহলে রাজ গেল কোথায়? মীরাকে চিন্তা করতে দেখে আহনাফ বলে, কি চিন্তা করছো? কিছু না। রাত অনেক হয়েছে, এসে ঘুমাও। মীরা গিয়ে আহনাফের পাশে গিয়ে শুয়ে পড়লো। কিছু সময়ের মাঝে ঘুমিয়ে পড়লো। মীরা ঘুমিয়ে যেতে আহনাফ মীরার দিকে তাকিয়ে বলল, স্নিগ্ধময়ী, চিন্তা করো না, আমি আছি তোমার পাশে ছায়া হয়ে। কোনো বিপদ আসতে দেবো না তোমার কাছে। আমার মহারানীর দিকে কেউ চোখ তুলে তাকালে তার চোখ উপড়ে দেবো আমি। আহনাফ মীরার দিকে তাকিয়ে আছে। মুক্তময় রূপের স্নিগ্ধময় সে, আমার ভালোবাসার রাজ্যের মহারানী সে।
সকালে আহনাফ ঘুম থেকে উঠে দেখে মীরা ওর সাথে একদম আষ্টে পৃষ্ঠে ঘুমিয়ে আছে। মীরার গায়ে কম্বল না থাকায় হয়তো ওর শীত লাগছিল, তাইও আহনাফের গায়ের সাথে মিশেছিল। মীরাকে দেখতে একদম বাচ্চাদের মতো লাগছে আহনাফের কাছে। আহনাফ মীরাকে এভাবে ঘুমাতে দেখে মৃদু হাসলো আহনাফ। আহনাফ মীরাকে দেখে বলল, পিচ্ছি একটা, ভাবতে অবাক লাগে সেই গোলাপি ফ্রক পরা সেই ছোট্ট পরিটা আজ আমার ঘরের বউ। আহনাফ নিজের ওষ্ঠতায় ছোঁয়ালো। মীরা হালকা কম্পন করে উঠল। আহনাফ উঠে পড়ল। আলমারি থেকে কাপড় নিয়ে শাওয়ার নিতে গেল। শাওয়ার নিয়ে এসে দেখে মীরা উঠে পড়েছে। আহনাফ তোয়ালে দিয়ে চুল মুছতেছে আর আয়নার দিকে তাকিয়ে মীরাকে দেখছে। মীরা আর মোড়া দিয়ে উঠে দাঁড়ায়। মীরা আহনাফকে দেখে ফ্রেশ হতে চলে যায়। আহনাফ রেডি হয়ে নিচে আসে। আহনাফের চাচি আজকে চলে যাবে। আহনাফ তাকে দিয়ে আসতে যাবে। মীরা রেডি হয়ে নিচে আসলো। তারপর আহনাফের চাচির সাথে কথা বলে তাকে বিদায় দিল। মীরা আজকে পুরো বাসায় একা। মীরা খাবার টেবিলে খাবার খেয়ে নিল। তারপর রুমে এসে রাজের নাম্বারে ফোন দিল। না, রাজের নাম্বার বন্ধ বলছে। মীরার অনেক চিন্তা হচ্ছে। রাজ কোনো বিপদে পড়লো না তো আবার? মীরা রাজের কথা ভুলে আহনাফের কথা ভাবতে লাগলো। আহনাফকে সে কিভাবে তার ভালোবাসা দিয়ে ফেরাবে। মীরা ভাবছে আজকে সে আহনাফের জন্য কিছু স্পেশাল করবে। মীরা সেই ভাবনা মতো সব আয়োজন করা শুরু করলো। সন্ধ্যায় বাসায় আসলো আহনাফ। বাসায় এসে সব চুপচাপ দেখে একটু অবাক হলো আহনাফ। সিঁড়ি দিয়ে রুমে এসে অবাক হলো আহনাফ। পুরো ঘর মোমবাতি দিয়ে সাজানো, খাটে ফুল দিয়ে সাজানো। আহনাফ বুঝতে পারছে না এসব কি হচ্ছে। আহনাফ রুমে ঢুকে দেখে মীরা দাঁড়ানো একটা লাল শাড়ি পরে। আহনাফকে দেখে মীরা মুচকি হাসলো। মীরা আহনাফের কাছে এসে বলল, কেমন লাগছে? এসব কি? তেমন কিছু না, আজকের রাতটা আপনার সাথে কাটাতে ইচ্ছে করছিল। রাত কাটাতে ইচ্ছে করছিল নাকি বিছানায় যেতে ইচ্ছে করছিল, কোনটা? আহনাফের কথায় মীরা অবাক আর ব্যথিত হলো। মীরা ব্যথিত গলায় বলল, মিস্টার আহনাফ, বিয়ের পর এখনো আমি আপনার কাছে যাইনি। আজ আমি চাইছিলাম একসাথে রাত কাটাতে, আর আপনি এসব কি বলছেন? এইসব মেলোড্রামার কোনো দাম নেই আমার কাছে। আমি তোমার মতো মেয়েকে নিজের স্ত্রী ভাবি না। নিজেকে বিছানায় নিতে চাইলে সোজা বলবা, সোজা নিয়ে যাব। এসব নাটক করবেন আমার সাথে? কেন এমন করছেন আমার সাথে? কি ক্ষতি করেছি আমি আপনার? যদি আমাকে ভালোই না বাসবেন তবে কেন করলেন বিয়ে? কেন আমাকে এভাবে কষ্ট দিচ্ছেন মিস্টার আহনাফ? হুশ, আওয়াজ নিচে। আমার সাথে আওয়াজ উঠিয়ে কথা বলবে না। আমি তোমাকে কেন বিয়ে করেছি কেন তা তুমি অনেক তাড়াতাড়ি জানবে। তোমাকে দেখলে আমার শুধুই রাগ আসে। তোমাকে সহ্য হয় না আমার। আহনাফ মীরাকে ধাক্কা মেরে সরিয়ে দিয়ে সবকিছু লন্ডভন্ড করে দিয়ে বেরিয়ে গেল। মীরা ওখানে বসে চিৎকার করে কাঁদছে। যদি আমাকে কষ্ট দিয়ে আপনি খুশি হন তবে তাই শুনি। আমিও দেখব কত কষ্ট দিতে পারেন আমাকে আপনি। আমার ভালোবাসা বড় নাকি আপনার প্রতিশোধ? আহনাফ চলে আসলো রাস্তায়। আহনাফ যদি পারে তো যেন নিজেকেই নিজে মেরে ফেলে এমন অবস্থা, কারণ সে চায় না মীরাকে কষ্ট দিতে। কিন্তু মীরাকে দেখলে ওর বাবার করা অন্যায়গুলো চোখে ভাসে। আহনাফ চাইলেও পারছে না মীরাকে ভালোবাসতে। ভালোবাসার আগুন দাও দাও করে জ্বলছে আহনাফের মনে, কিন্তু মীরাকে দিয়ে ভালোবাসার তৃষ্ণা মেটাতে পারছে না। আহনাফের নিজেকে খুব অসহায় লাগছে। দুদিন পর সেদিনের পরও মীরা চেষ্টা চালিয়ে গেছে আহনাফের সাথে সম্পর্ক স্বাভাবিক করতে, কিন্তু আহনাফ মীরাকে একদম পাত্তা বা সেই সুযোগ দেয়নি। মীরা চাইলেও পারছে না আহনাফের কাছে যেতে। মীরা ভেবে পাচ্ছে না কিভাবে সে তাদের সম্পর্ক আলোর পথে আনবে। এই অন্ধকার আর কত? জানলার পাশে মাথা ঠেকিয়ে দাঁড়িয়ে এসব ভাবছে মীরা। বুক চিরে বেরিয়ে আসছে দীর্ঘশ্বাস। মীরা পারছে না আর এভাবে থাকতে। তার বাবার শাস্তি আহনাফ তাকে দিচ্ছে, কিন্তু এখানে মীরার কি ভুল? সুখ সে হয়তো আমার ভাগ্যে নেই,
আমি চাইলেও আপনার তুমিময় প্রাপ্তি হতে পারছি না। প্রাপ্তির খাতাটা শূন্য হয়েই গেছে। সুখ পাখি হয়তো আমার খাঁচায় ধরা দেবে না। মীরা জানালার বাহিরে সাদা মেঘগুলো দেখছে। অপরদিকে আহনাফ মীরার বাবাকে একদম রাস্তায় নামিয়ে দিয়েছে। মীরার বাবার ব্যবসা একদম ভেঙে গেছে। আহনাফ চাচ্ছে মীরার বাবা এবার ওর বাকি দুজনের সাথে দেখা করতে, তবেই আহনাফ ওই বাকি দুজনের খোঁজ পাবে। আহনাফ এখন মীরার সামনে তেমন যায় না। আহনাফ বুঝতে পারছে মীরা তাকে আপন করতে যাচ্ছে, কিন্তু আহনাফ সেটা পারছে না। আহনাফ চায় না এটা হোক। এই বিয়ের সময়সীমা একদম সীমিত। ঠিক সময় আহনাফ মীরাকে মুক্ত করে দেবে এই বন্ধন থেকে। আহনাফের এসব ভাবনার মাঝে আকাশ আসে আহনাফের কাছে। স্যার আসবো? আসো। স্যার একটা কথা ছিল, খুব দরকারি। কি? স্যার ওই যে ম্যাডামের বন্ধু রাজ আছে না, ওনার লাশ পাওয়া গেছে। আজ সকালে ওনার বাসার সামনে কেউ ওনার লাশ পার্সেল করে দিয়ে গেছে। হোয়াট? জি স্যার। কিন্তু এসব কিভাবে হলো? জানি না স্যার, আপনি বরং ম্যাডামকে নিয়ে যান ওদিকে। ম্যাডামের কাছেও ফোন এলো বলে। আহনাফ আকাশের কথা মতো বেরিয়ে গেল। আহনাফ জানে মীরা রাজের মৃত্যুর কথা জানতে পারলে অনেক ভেঙে পড়বে। আহনাফ তাড়াতাড়ি বাসায় চলে আসলো। মীরা তখন সোফায় বসে ম্যাগাজিন পড়ছিল। আহনাফকে এত তাড়াহুড়ো করতে দেখে চমকে যায় মীরা। আপনি এভাবে? তোমার আমার একটা কথা বলার আছে। কি কথা? কথাটা তোমাকে বলার পর তুমি কোনো রিয়াক্ট করবে না, ওকে? আর উত্তেজিত হবে না। আচ্ছা, কিন্তু কি? রাজ মারা গেছে। আজ সকালে কেউ ওর লাশ ওর বাসার সামনে রেখে গেছে। মীরা আহনাফের কথা শুনে থমকে গেল। দাঁড়ানো থেকে বসে পড়ল মীরা। এটা হতে পারে না। এটা কিভাবে হতে পারে? এটা হতে পারে না। আপনি মিথ্যা কথা বলছেন। এটা সত্যি। চলো আমাদের রাজের ওখানে যেতে হবে। আহনাফ মীরাকে সাথে নিয়ে রাজের বাসায় গেল। রাজের বাসায় কান্নার হাহাকার হচ্ছে। রাজের স্ত্রী পাগল প্রায়। অফিসের সবাইও এসেছে। তারাও এমনটা আশা করেনি। রাজের লাশ দাফন করে জানাজা সম্পূর্ণ করে বাসায় আসলো আহনাফ মীরা। মীরা বাসায় এসে সোজা বিছানায় গিয়ে শুয়ে পড়েছে। সব কেমন এলোমেলো লাগছে তার। আরো 4 দিন পর, এই 4 দিনে মীরা নিজেকে কিছুটা স্বাভাবিক রেখেছে। আহনাফ এই 4 দিন মীরার সাথে খারাপ ব্যবহার করেনি। রাতে মীরা আলমারিতে কি জানি খুঁজছিল, তখন ও একটা ফাইল পেল। মীরা কৌতূহল নিয়ে ফাইলটা ওপেন করে চমকে গেল, কারণ ফাইলটা হলো ডিভোর্স পেপার। মানে আহনাফ তাকে ডিভোর্স দিবে, তার সাথে সব সম্পর্ক শেষ করে দেবে আহনাফ। মীরা ফাইলটা আগের জায়গায় রেখে দিয়ে আলমারি বন্ধ করে ওখানেই বসে পড়ল। মীরা পারল না আহনাফকে ফেরাতে। হেরে গেল মীরা। তার ভালোবাসা পরাজিত হয়ে গেল। মীরা নীরবে কাঁদছে। আজ সত্যি সে ব্যর্থ। গাড়ির হর্নের আওয়াজে মীরা চোখ মুছে উঠে দাঁড়ালো। আহনাফকে বুঝতে দেওয়া যাবে না ও জেনে গেছে সব। মীরা চলে যাবে নিজে। এখন শুধু সময়ের অপেক্ষা। হসপিটালে বাবাকে দেখতে এসেছে মীরা। মীরার বাবার শরীরের অবস্থা খুব খারাপ। আইসিইউতে রাখা হয়েছে মীরার বাবাকে। মীরা ওর বাবার পাশে বসে আছে। হাজার খারাপ লোক, কিন্তু বাবা তো চাইলেও ঘৃণা করা যায় না। তাই মীরা বাবাকে দেখে আইসিইউ থেকে বেরিয়ে আসলো। মূলত মীরার বাবা ব্যবসা একদম শেষ। যত টাকা ধার নিয়েছিল তার সব পরিশোধ করতে করতে এখন সে কাঙাল। রাস্তায় নেমে গেছে মীরার বাবা। এখন এই সব চিন্তার কারণে ব্রেন স্ট্রোক করেছে সে। সকালে মাহি মীরাকে ফোন করে জানিয়েছে যে ওদের বাবা ব্রেন স্ট্রোক করেছে। মীরা সেই সময়ই বাসায় এসে হসপিটালে নিয়ে এসেছে বাবাকে। আহনাফ জানে না এখনো যে মীরার বাবা হসপিটালে।
মীরা সেদিন রাতের পর থেকে এড়িয়ে চলে আহনাফকে। মীরা আর চায় না নিজেকে মায়ায় জড়াতে। আহনাফ সারা রাত পর বাসায় এসে জানতে পারলো মীরার বাবা নাকি স্ট্রোক করেছে, তাই মীরা তাকে হসপিটালে নিয়ে গেছে। আহনাফ ফ্রেশ হয়ে কোন হসপিটালে মীরা গেছে সেটা খবর নিয়ে সেই হসপিটালে গেল। আহনাফ গিয়ে দেখলো মীরা আর মাহি বসে আছে আইসিইউর সামনে। আহনাফ ডাক্তারের সাথে কথা বলে জানতে পারলো মীরার বাবার অবস্থা অনেক খারাপ, যে কোনো সময় যে কোনো কিছু হয়ে যেতে পারে। আহনাফ ডাক্তারের কথা শুনে আবার মীরাদের কাছে আসলো। মাহি মীরার কাঁধে ঘুমিয়ে আছে মাথা দিয়ে। আহনাফ সেটা দেখে মাহিকে কোলে করে গাড়িতে নিয়ে আসে আর ড্রাইভারকে বলে মাহিকে বাসায় দিয়ে আসতে। আহনাফ মাহিকে বাসায় পাঠিয়ে আবার মীরার কাছে আসে। এসে মীরার পাশে বসে। মীরা সব দেখেও চুপ করে মাথা নিচু করে বসে আছে। আহনাফ মীরাকে এভাবে দেখে নিজ মনে বলল, অভিমানী, কোনো কারণে অভিমান করে আছে এই চঞ্চলবতী। আহনাফ ঘড়ির দিকে তাকিয়ে দেখে বেলা 2টা বাজে। আহনাফ ভালোই জানে মীরা এখনো কিছুই খায়নি, তাই আহনাফ বাইরে গিয়ে খাবার নিয়ে আসলো মীরার জন্য কিছু। খাবার এনে মীরার সামনে দিয়ে বলল, খাবারগুলো খেয়ে নাও। আমার ক্ষুধা নেই, আমি খাবো না। তোমার ক্ষুধা লাগছে না লাগে নাই আমি তো জানতে চাইনি সেটা। তোমাকে বলছি এগুলো খেতে ব্যাস খাবে, এত কথা বলো কেন? আমার ক্ষুধা নেই তো আমি কিভাবে খাবো? আহনাফ জানে মীরার সাথে অহেতুক কথা বলে লাভ নেই। আহনাফ প্যাকেট থেকে একটা ব্রেড বের করলো, তারপর মীরার মুখটা চেপে ধরে রুটিটা ঢুকিয়ে দিল মুখে, তারপর বোতলের খুলে পানি ঢেলে দিল মুখে। আহনাফের এমন কাজে চোখ বড় হয়ে যায় মীরার। একে তো মুখে এত খাবার, মীরা খুব কষ্টে খাবারটা গিলে নিল, তারপর কাশতে কাশতে বলল, আপনি কি এইভাবে কেউ কারো মুখে খাবার ঢোকায়? দম আটকে যাচ্ছিল আমার। তুমি তো সোজা কথার মেয়ে না, তাই তোমার স্টাইলেই তোমাকে খাওয়ালাম সাংবাদিক ম্যাডাম। মীরা আর কোনো কথা বলল না, চুপচাপ বসে থাকলো। রাতে মীরার বাবার অবস্থা আরো খারাপ হয়ে গেল। অনেক চেষ্টা করেও শেষ রক্ষা হলো না। ফজরের দিকে মীরার বাবা শেষ নিঃশ্বাস ত্যাগ করে। মীরা বাবার মৃত্যুতে অনেক কষ্ট পায়। আহনাফের কোনো প্রতিক্রিয়া নেই, কারণ মীরার বাবা এই করুণ অবস্থা হয়েই ছিল আহনাফের কারণে। আহনাফ মীরার বাবাকে এই রাস্তায় নিয়ে এসেছে। হ্যাঁ, আহনাফ তার প্রতিশোধ নিয়েছে। সকালে সব ফর্মালিটি পূরণ করে মীরার বাবার লাশ নিয়ে আসা হয় মীরাদের বাসায়। মাহিকে সকালে ফোন দিয়ে জানানো হয় ওর বাবার কথা। সকালে 9টার দিকে দাফন দেওয়া হয় মীরার বাবাকে। বাবার মৃত্যুতে মাহিও একদম ভেঙে পড়ে, কারণ বাবা ছাড়া আর কেউ নেই তার। আহনাফ মাহির কাছে এসে ওকে শান্ত করে। এরপর মাহিকে আর মীরাকে নিয়ে বাসায় আসে। এখন থেকে মাহিকে ওদের সাথেই রাখবে। 1 সপ্তাহ পর ইদানিং আহনাফ আর আগের মতো মীরার সাথে খারাপ ব্যবহার করে না, তবে এমন না যে আবার ভালোবেসে কাছে আনে। আগের মতোই সব, শুধু কোনো রাফ বিহেভ করে না। মীরার সময় এখন মাহিকে নিয়ে যায়। 2 বোন একসাথে আড্ডা দেয়, রান্না করে। সকালে আহনাফ নাস্তা করে অফিসে চলে আসে। আজকে একটা গান রেকর্ড করতে স্টুডিও যেতে হবে ওকে। মীরা আর মাহি ঠিক করে শপিং করতে যাবে। যেমন ভাবনা তেমন কাজ। মীরা আর মাহি বেরিয়ে পড়লো শপিং করতে যাওয়ার জন্য, কিন্তু তারা আহনাফের বাসার কোনো গাড়ি নিয়ে যায় নাই। শপিং করতে এসে কিছু কেনাকাটা করে দুজনে, তারপর রেস্টুরেন্টে বসে কিছু খাবার খেয়ে নেয়। খাওয়া দাওয়া কেনাকাটা করে দুজন রাস্তায় দাঁড়ানো গাড়ির জন্য। রাস্তায় ওরা দুজনে দাঁড়িয়েছিল। ওই সময় একটা সাদা রঙের গাড়ি এসে থামলো ওদের সামনে। গাড়ি থেকে কয়েকজন মাস্ক পরা লোক বেরিয়ে এসে মীরাকে তুলে নিয়ে যায়। মাহি বাধা দিতে গেলেও পারল না। মীরাকে গাড়িতে তুলে লোকগুলো চলে গেল। মাহি সাথে সাথে আহনাফকে ফোন দিল। আহনাফ স্টুডিওতে থাকায় ফোন সাইলেন্ট করা, যার কারণে আহনাফ ফোন রিসিভ করতে পারল না। এদিকে মাহি কি করবে বুঝতে পারছে না।
মাহি তাড়াতাড়ি চলে আসলো বাসায়। এদিকে মীরাকে নিয়ে আসলো লোকগুলো একটা পুরনো কারখানায়। মীরা বুঝতে পারছে না এসব কি হচ্ছে। লোকগুলো মীরাকে একটা পিলারের সাথে বেঁধে দিল। মীরা মুখে টেপ মারা থাকায় মীরা চিৎকারও করতে পারছে না। কিছু সময়ের মাঝে দুজন লোক আসলো। মীরা তাদের দেখে চিনতে পারলো। লোক দুটো সেই হীরা পাচারকারীর লোক। মীরা তাদের দেখে অবাক আর ভয় পেল। লোকগুলো মীরার সামনে এসে দাঁড়িয়ে বলল, অনেক দিনের অপেক্ষার পর অবশেষে তোকে খুঁজে পেলাম। অনেক অপেক্ষা করেছি তোকে এখানে আনার। মীরা লোক দুটোর কথা শুনে ভয় পেল। ভয় ভয় গলায় বলল, কি বলছেন আপনারা? আমার সাথে আপনাদের কি? বাহ, এ তো দেখছি চুরি করে চোর বলে আমি চুরি করিনি। তুই আর তোর ওই বন্ধু মিলে আমাদের যে হীরা পাচার করার ভিডিও বানিয়ে সেটা মিডিয়াতে প্রচার করে দিয়েছিস। আপনারা? আমরাই তারা। তোদের দুজনের জন্য আমাদের রহস্য সবার কাছে চলে এসেছে। পুলিশ আমাদের পিছনে পড়েছিল তোদের জন্য। আপনারা অবৈধভাবে হীরা পাচার করবেন আর সেটা আমরা জানবো না কেন? দেশের সাথে বেইমানি করছেন আপনারা। বেইমানি করেছি তো। যাই হোক, তুই তো আহনাফের স্ত্রী, সেই আহনাফ যার বাবা আমাদের সাথে বিজনেস করে রাস্তায় বসেছিল। তার মানে আপনারাই সেই লোক যারা মিস্টার আহনাফের বাবাকেও ধোঁকা দিয়েছে। যে আমরাই তারা। আহনাফের বাবা তো বোকা ছিল একটা, বেচারা অবলা অবৈধ হীরা ওর অফিসে রেখে ওকে ফাঁসালাম, আর বেচারা সেটা বুঝতেও পারল না। ইস, অকালে আমাদের হাতে মরতে হলো ওর। মানে আপনারা কি ওনাকে? হ্যাঁ, আমরাই ওকে জেলে মেরে ফেলেছিলাম। ও আমাদের সব রহস্য জেনে গিয়েছিল। আমাদের জন্য রিস্ক ছিল ও, তাই ওকে জেলেই মেরে দিয়েছে। আর সেটা ন্যাচারাল ডেথ বলে চালিয়ে দিয়েছিল পুলিশরা। আর শুধু আহনাফের বাবা না, তোর ওই বন্ধু রাজাকেও সরিয়ে দিয়েছে। আর এখন তোকে সরিয়ে দিব। কি? আপনারা রাজকে মেরে ফেলেছেন? একদম। ওর আর তোর জন্য আমরা আমাদের বিপদে পড়েছিলাম। একদম, ওর আর তোর জন্য আমরা আবার বিপদে পড়েছিলাম। তোদের কিভাবে বাঁচিয়ে রাখি বল? আজ তোর বন্ধুর মতো তোকেও মেরে ফেলে দিব। এরপর আর কেউ আমাদের ব্যাপারে জানতে পারবে না। লোকগুলোর কথায় ভয় পেয়ে যায় মীরা। তবে কি আজ ও মরণ ওদের হাতে লেখা? আর কি দেখা হবে না আহনাফের সাথে? 1 বছর পর সময়ের স্রোতের সাথে অনেক কিছু বদলে গেছে। অনেক সম্পর্ক বদলে গেছে। অনেক জীবনের চাকা ঘুরে গেছে। আবার কিছু কিছু সম্পর্ক ভেঙে ঘুরিয়ে গেছে। সোফায় বসে ল্যাপটপে কাজ করছে আহনাফ। এই আহনাফ আর আগের আহনাফের মাঝে অনেক ব্যবধান। এই আহনাফ আর আগের মতো সিঙ্গার নেই, এখন একজন বিজনেসম্যান ও শুধু। আগের সেই রাগ জেদ কিছুই আর নেই আহনাফের মাঝে। আর এই সব বদলে গেছে শুধুমাত্র একজনের শূন্যতায়। আর সেই শূন্যতা হলো মীরার শূন্যতা। হ্যাঁ, আহনাফের জীবনে মীরার শূন্যতা সব থেকে ভয়ঙ্কর শূন্যতা। যে শূন্যতা আজ আহনাফকে পরিবর্তন এনে দিয়েছে। মীরা হারিয়ে যাওয়াটা আহনাফকে বদলে দিয়েছে। সেই 1 বছর আগে মীরাকে হারিয়ে ফেলেছে আহনাফ। সেই দিনটা কোনোদিন ভুলতে পারবে না। আজও নিজেকে ওই দিনের জন্য অপরাধী লাগে আহনাফের। কেন সে মীরাকে বাঁচাতে পারলো না? আচ্ছা, মীরা কি অভিমান করে চলে গেল দূরে? সেই 1 বছর আগে মাহি বাসায় এসে আহনাফের অপেক্ষা করছিল। আহনাফ সন্ধ্যায় বাসায় আসলে জানতে পারে মীরার কিডন্যাপের কথা। আহনাফের ফোন অফ হয়ে যাওয়ায় সে মাহির ফোন পায় না। আহনাফ মাহির থেকে সব জেনে লোক লাগিয়ে দেয়, কিন্তু কেউ মীরার কোনো খোঁজ পায় না। পুলিশ থেকে শুরু করে আহনাফের সব লোকেরা মিলেও কোনো খবর পায় না মীরার। মীরার নিখোঁজের পর থেকে আহনাফ একদম অস্থির হয়ে গেছে মীরার জন্য। এইভাবে 4 দিন পার হয়ে গেল, কিন্তু মীরার কোনো খবর পাওয়া গেল না।
অজানা ভয় কাজ করছিল, যে মীরার মনে অজানা ভয় কাজ করছিল যে মীরার কোনো বড় ক্ষতি হলো না তো। অনেক খোঁজার পরও মীরার কোনো খবর পাওয়া যায়নি, আর না পাওয়া গেছে সেই স্মাগলারদের খবর। সবাই ধরেই নিয়েছে হয় মীরাকে মেরে ফেলা হয়েছে, নয়তো মীরাকে কোথাও গুম করে দেওয়া হয়েছে। এই সব শুনে আহনাফ পাথর হয়ে যায়, নিজেকে নিজে গালিগালাজ করে কেন সে মীরাকে সাবধানে রাখলো না। আহনাফ পাগলের মতো কান্না করছিল মীরার জন্য। মীরার সাথে করা অন্যায়ের কথা ভাবলে আরো বেশি কষ্ট হচ্ছিল আহনাফের। কত কষ্টই না দিয়েছে সে মেয়েটাকে, ওর বাবার জন্য শাস্তি দিয়েছে মীরাকেও। মেয়েটা ওর একটু ভালোবাসার জন্য পাগল ছিল, আর ও কি করত? শুধু অবহেলা, অপমান। আর দেখো আজ সেই ভালোবাসার কাঙাল আহনাফও কিন্তু আজ মীরারই নেই, হারিয়ে গেছে মীরা। অতীতের সেই স্মৃতি মনে পড়তে আহনাফের ভেতরে কষ্টগুলো আবার ঘিরে আসছে। আজকে খুব শক্ত করে রেখেছে সে, কাজের মাঝে নিজেকে ডুবিয়ে রাখতে চায় সে, কিন্তু তাও তো মীরাকে ভুলতে পারছে না সে। আর পারবে কিভাবে? ভালোবাসাকে কি চাইলেও ভোলা যায়? আহনাফের কাছে এখন জীবনটা একটা বিষ, আর কিছুই না। আহনাফ কাজে আর মন বসাতে পারলো না, উঠে বারান্দায় চলে আসলো। আকাশের দিকে তাকিয়ে আহনাফ নিজ মনে বলছে, তুমিহীনা আমি একদম একা, এই জীবনটাও তুমিহীনা বৃথা। থাকতে তোমার করেছি অবহেলা, হারিয়ে আজ করছি আফসোস এক বুক ভরা। আহনাফ একটা দীর্ঘশ্বাস ফেলে রুমে আসলো। রুমে এসে আলমারি খুলে একটা ডায়েরি হাতে নিল। ডায়েরিটা মীরার। মীরা এই ডায়েরিতে আহনাফের মতো মীরার হারিয়ে যাওয়ার পর আহনাফ এই ডায়েরিটা পেয়েছিল। আহনাফ ডায়েরিটা নিয়ে বসলো খাটে। ডায়েরিটা খুলে আবার পড়তে শুরু করে প্রথম থেকে। আজ বাবা একটা ছেলের সাথে আমার বিয়ের কথা বলেছে। ছেলেটা হলো ফেমাস গায়ক আহনাফ। তার গান আমার ভীষণ পছন্দের। বাবা যখন আহনাফের কথা বলল আমি অনেক অবাক হয়ে যাই যে এত বড় গায়ক আমার মতো মিডল ফ্যামিলির মেয়েকে বিয়ে করতে চায়। প্রথমে আমি রাজি হতে চাইনি, কিন্তু ধীরে ধীরে আহনাফের সাথে দেখা করে আর মিশে আর না করতে পারিনি। মনের কোণে কোনো এক জায়গায় দিয়ে ফেলেছি এই লোকটাকে। আহনাফের সাথে বিয়ে ঠিক হতে চাকরি পেয়ে যাই। আহনাফ সাহেব সত্যি আমার জন্য লাকি। আমাদের বিয়ের আর কিছুদিন বাকি আছে। আজ সকালে আমি অফিসে যাওয়ার জন্য বেরোচ্ছিলাম, একটা অচেনা নাম্বার থেকে আহনাফ সাহেবের ব্যাপারে মেসেজ আসলো। মেসেজের কথা প্রথমে বিশ্বাস করিনি, কিন্তু যখন সেই মেসেজ দেওয়ার ঠিকানায় যাই আর দেখি সব, তখন বিশ্বাস করতে বাধ্য হলাম। আহনাফ সাহেব অন্য মেয়েদের সাথে। সেদিন আহনাফ সাহেবকে বিয়ের জন্য না করলে জানালা বাবা তার ধার শোধ করতে আমাকে বিয়ে দিচ্ছেন। অনেক বড় অ্যামাউন্ট ধার নিয়েছেন বাবা ওনার থেকে, যা বাবার পক্ষে দেওয়া সম্ভব হচ্ছিল না। সেদিন আহনাফ সাহেব আমাকে আরো কত খারাপ কথা শোনালেন। বাসায় এসে বাবাকে জিজ্ঞেস করলে তিনিও একই কথা বললেন, আর এটাও বললেন আমি যেন বিয়েতে অমত না করি। তাই বাধ্য হয়ে বিয়ে করতে হলো আমার আহনাফ সাহেব। প্রতিটা মেয়ের কাছে বাসর ঘর সুখের ভালোবাসা, কিন্তু আমার কাছে একদম বিপরীত। বাসর রাতে আমার স্বামী আমার হাত পুড়িয়ে দেয়। যন্ত্রণায়, ব্যথায়, কাতরতায় কাতরাতে থাকি আমি। আমায় সেভাবে রেখে তিনি চলে যান অন্য মেয়ের সাথে রাত কাটাতে। সদ্য বিয়ে হওয়া স্বামী স্ত্রী রেখে অন্য মেয়ের সাথে যায়, আর স্ত্রী হয়ে সেটা সহ্য করা কতটা কষ্টের তা বলে বোঝানো যাবে না। বিয়ের পরদিন থেকে আহনাফের কর অপমান, অবহেলা সহ্য করে গেছি। বুঝতে পারছিলাম না আমাকে যদি ওনার পছন্দ না হয় তবে কেন উনি আমায় বিয়ে করেছেন, আর কেনই বা আমাকে এভাবে কষ্ট দিচ্ছেন। অবশেষে আহনাফের আলমারি থেকে ডায়েরিটা পড়ে জানতে পারলাম আহনাফ আমায় ছোট থেকেই ভালোবাসে, কিন্তু আমার বাবা ওর বাবার সাথে বেইমানি করেছিল, যার কারণে ওর বাবা মা ভাই সবাই মারা যায়। আর এটার প্রতিশোধ আহনাফ আমার উপর নিচ্ছে। কিন্তু এতে আমার অপরাধ কি? আমি তো এসবের কিছুই জানতাম না। আমি তো আহনাফকে এসব না জেনেই ভালোবাসি, তবে আহনাফ কেন আমায় এভাবে পোড়াচ্ছে? সব জেনে ঠিক করলাম আমি ভালোবাসা দিয়ে আমার আহনাফকে আমি ফিরাবো।
নেমে পড়লাম সেই যুদ্ধে। হাজার চেষ্টা করেও, হাজার কিছু করেও আমি আহনাফকে ফেরাতে পারলাম না। আহনাফের মনে নিজের প্রতি ভালোবাসা আনতে পারলাম না। আহনাফ সেই আগের মতোই আমাকে অবহেলা, অপমান করত। অবশেষে হার মানতে হলো আমায়। আমার ভালোবাসা পরাজিত হলো আহনাফের প্রতিশোধের কাছে। আজকে আলমারিতে ডিভোর্স পেপার পেলাম। আহনাফ আমায় তালাক দিবে সেই কাগজপত্র রেডি করেছে। তবে আমি তো তাকে ভালোবাসি, তাকে তালাক দেওয়ার মতো কথা ভাবতেও পারি না। তাই আমি নিজেই চলে যাব, তাকে মুক্তি দিয়ে। তার তুমিময় প্রাপ্তি হবার ভাগ্য আমার নেই। পূর্ণতা হয়তো আমাদের লেখা নেই, তবে ভালোবাসা কোনো কমতি আমার ছিল না। ভাগ্যের পরিহাসে আজ আলাদা আমরা। মীরা ডায়েরিটা পড়ে আহনাফের চোখ আবার ভেজে গেছে। যতবারই ডায়েরিটা পড়েছে ঠিক ততবারই সে কেঁদেছে। কতটা কষ্ট সে মীরাকে দিয়েছে তা বোঝা যায় এই ডায়েরির লেখাগুলো পড়লে। যদি একবার মীরাকে ফিরে পেত তবে তার পায়ে ধরে ক্ষমা চাইত, বুকে আগলে রাখতো তার মহারানীকে। আহনাফ ডুকরে ডুকরে কাঁদছে আর বলছে, মহারানী কোথায় হারিয়ে গেলে তুমি? তোমাকে ছাড়া যে তোমার মহারাজ শূন্য। আহনাফ মীরার ডায়েরিটা রেখে দিয়ে নিজেকে সামলে নিল। তারপর রেডি হয়ে অফিসে চলে আসলো। মাহি বর্তমানে আহনাফের বাসাতেই আছে। মাহিও বোনের হারিয়ে যাওয়ার শূন্যতায় ব্যথিত। এক দমকা হাওয়ায় সব এলোমেলো করে দিল ওদের। রুমে বসে চিৎকার করে যাচ্ছে একটা মেয়ে। চিৎকার চেঁচামেচি করছে, সাথে এদিক সেদিক জিনিসপত্র ছুঁড়ে মারছে মেয়েটা। মেয়েটার পরনে একটা সাদা টি শার্ট আর ব্ল্যাক প্যান্ট পরা। মেয়েটাকে থামানোর চেষ্টা করে যাচ্ছে বাড়ির কাজের লোকেরা মিলে, কিন্তু মেয়েটা থামছে না। এমন সময় রুমে আসলো একটা মাঝবয়সী মহিলা। মহিলাটি রুমে এসে দেখে এমন অবস্থা। মহিলাটা সবাইকে ইশারা করতেই সবাই মেয়েটাকে রেখে রুম থেকে চলে আসে। মহিলাটা মেয়ের সামনে এসে দাঁড়িয়ে বলল, মামনি। মহিলার ডাকে মেয়েটা জিনিসপত্র ছুঁড়ে মারা বন্ধ করে মহিলাটার দিকে তাকালো। মেয়েটা মহিলাকে দেখে শান্ত হলো। মহিলাটা মেয়েটার গালে হাত রেখে বলল, মামনি কি হয়েছে তোর? এত রেগে আছিস কেন তুই? মেয়েটা মহিলাকে জড়িয়ে ধরে বাচ্চাদের মতো করে বলে, দেখো না মা, আমি কাল থেকে সামিরাকে বলছি যে আমি এসব ডান্সে নাম দেবো না, কিন্তু ও আমাকে জোর করেই যাচ্ছে। আর আজকে আমাকে না বলে আমার নাম দিয়ে এসেছে ওই অনুষ্ঠানে। এখন তুমি বলো আমি কি করব? না পাচ্ছি সামিরাকে কিছু বলতে, আর না পাচ্ছি মানতে, তাই তো ঘরে এসে রাগ সাফ করছি। এবার মহিলাটা মেয়েটার দিকে হাসি দিয়ে বলে, তো এতে রাগার কি আছে পাগলি? তুই নাচ গান দুটোই ভালো পারিস বলেই সামিরা তোর নাম দিয়েছে। এটা তো ভালো করেছে ও। মা তুমিও। আচ্ছা যা, এখন ফ্রেশ হয়ে আয়। তোর বাবা আদি নিচে অপেক্ষা করছে তোর জন্য। আদি? উনি এসেছেন কেন এখন? জানি না, তোর বাবা ডেকেছে কি দরকারে জানি। আচ্ছা। মহিলাটা রুম থেকে চলে আসলো। তারপর মেয়েটা ফ্রেশ হতে ওয়াশরুমে চলে গেল। এতক্ষণ যা দেখলেন সেটা হলো খানবাড়ির আদরের একমাত্র মেয়ে উষা। উষা বাবা মায়ের আদরের একমাত্র মেয়ে। ছোটবেলা থেকে বাবা মার আদরে বড় করেছে ওকে। অনেক রাগী জেদি হলেও মনের দিক থেকে অনেক ভালো একটা মেয়ে উষা। উষা একজন প্রফেশনাল ডিজাইনার, দেখতে অনেক সুন্দর মেয়ে উষা। উষার বাবা ইয়াকুব খান একজন আইনজীবী। নামডাক ওনার সত্যতার জন্য ওনার। উষা ফ্রেশ হয়ে একটা বেবি পিঙ্ক কালারের জামা পরে নিচে আসলো। নিচে এসে দেখে ওনার বাবা আদি একসাথে বসে কথা বলছে। উষা আদিকে দেখে মেজাজ খারাপ হয়ে গেল। এই লোকটা যাকে উষা একদম পছন্দ করে না। আদি উষার বাবার মতো একজন আইনজীবী। উষার বাবার সাথে অনেক ভালো সম্পর্ক আদির। আদি উষাকে অনেক ভালোবাসে, কিন্তু সেটা কোনোদিন মুখে বলে না। উষা যদি ওকে রিজেক্ট করে দেয় সেই ভয়। উষা নিচে এসে বাবার পাশে বসলো।
ইয়াকুব সাহেব মেয়েকে কাছে টেনে আদর করলেন। বাবা, তুমি আমাকে ডেকেছো? শুনো মামুনি, তুমি আদির সাথে একটু আমাদের পুরান ঢাকায় সে জায়গাটা আছে না, ওটা একটু দেখে আসো। ওখানে একটু ঝামেলা হয়েছে শুনলাম। আমার একটু দরকারি কাজে আজ ঢাকার বাইরে যেতে হবে, তাই আমি যেতে পারবো না। তাই তুমি আদির সাথে যাও, গিয়ে দেখে আসো একটু। উষা রাদের সাথে যাওয়ার কথা শুনে মেজাজ খারাপ হয়ে গেল, কিন্তু বাবার সামনে সেটা প্রকাশ করতে পারছে না, তাই বাধ্য হয়ে রাজি হয়ে গেল উষা যাওয়ার জন্য। এদিকে আদি খুব খুশি হলো উষার সাথে যেতে পারবে দেখে। দুপুরে সবাই একসাথে খাওয়া দাওয়া করে নিল। উষার বাবা চলে গেলেন। এরপর উষার আদিও বেরিয়ে পড়লো যাওয়ার জন্য। আদি সামনের সিটে আর উষা পেছনের সিটে। গাড়ির ড্রাইভ করবে আদি। আদি লুকিং গ্লাস দিয়ে উষার দিকে তাকিয়ে বলল, আমি কোনো গাড়ির ড্রাইভার নই। যদি আমার সাথে যেতে হয় তবে সামনের সিটে এসে বসতে হবে, নয়তো আমি এখানে রেখে একাই যাব। আদির কথা উষার কর্ণপাত হতেই উষা রেগে বেলুন হয়ে যায়। ঠাস করে গাড়ির দরজা খুলে হঠাৎ করে সামনের সিটে এসে বসে উষা। উষা সামনের সিটে এসে মনে মনে আদির উষ্টির উদ্ধার করছে বকে। শালা উকিল ইঁদুর, তোর কোনোদিন বিয়ে হবে না দেখিস। তোর বউ হবে একটা চুন্নি। এই উষা তোয়া কোনোদিন ফেলনা যাবে না। আদি ভালোই বুঝতে পারছে উষা তাকে ছাড়ছে। আদি হালকা হেসে ড্রাইভ করতে লাগলো, কিন্তু রাস্তা আসার পর আদি উষা দেখলো রাস্তায় অনেক ভিড়। উষা আদির ভিড় কি তা বোঝার জন্য গাড়ি থেকে নামলো। উষা গাড়ি থেকে নেমে দেখে একটা ছেলে একটা রিক্সাওয়ালাকে যা না তা বলে গালি দিচ্ছে আর মারছে। রিক্সাওয়ালাটা অনেক বৃদ্ধ। উষা এটা দেখে মেজাজ খারাপ হয়ে গেল। এতগুলো লোক এখানে, কিন্তু কেউ ছেলেটাকে বাধা না দিয়ে এখানে মজা নিচ্ছে। উষা ভিড় ঠেলে গিয়ে ছেলেটাকে মারা অবস্থাতেই ঘুরিয়ে মারলো এক থাপ্পড়। ছেলেটা থাপ্পড়ের পাল্টা জবাব বা প্রতিক্রিয়া দেবার তো দূরে চমকাতেও পারলো না। এর মাঝে উষা জুতা খুলে মায়ের লাগালো ছেলেটাকে আর বলতে লাগলো, লজ্জা করে না বাবার বয়সে একটা লোকের গায়ে হাত দিতে? তাকে জানা তা বলে গালি দিচ্ছিস, আবার গায়ে হাত দিচ্ছিস। তোর বাবাকে আজ কেউ যদি এমন করলে কেমন লাগতো তোর? বলে উষা মায়ের দিতে লাগে ছেলেটাকে। রাস্তার লোকেরা এবার উষাকে থামানোর চেষ্টা করলো। এতে উষা ছেলেটাকে মায়ের দেওয়া বন্ধ করে চিৎকার করে বলল, খবরদার, কেউ যদি আমাকে বাধা দিতে আসেন তো। এতক্ষণ ধরে এই ছেলেটা যখন একজন নিরীহ লোককে এভাবে মারছিল তখন কেউ আসেনি ওনাকে বাধা দিতে, কিন্তু এখন যে আমি একে মারতে ধরলাম সবাই আসছেন একে বাঁচাতে। এতক্ষণ যেভাবে মজা নিচ্ছিলেন এখনো সেভাবেই মজা নিন। লোকটার কথা শুনে উষা সামনে তাকিয়ে দেখে বাইকের একটা গ্লাস শুধু ভেঙেছে। রিক্সাওয়ালা কেঁদে দিয়ে বলল, আল্লাহ তোমাদের ভালো করুক বাবা মারা। উষা এবার ওর ব্যাগ থেকে 2000 টাকার নোট বের করে ছেলেটার মুখে ছুঁড়ে মেরে বলে, এই নে টাকা তোর, এই গ্লাসের দামের থেকে বেশি না। ফাদ্দা যদি দেখছি কোনো বয়স্ক লোকের সাথে এমন করতে তাহলে তোর খবর আছে। আদি এবার চারিপাশে ভালো করে তাকিয়ে দেখে এটা নো পার্কিং এরিয়া। আদি ছেলেটাকে বলে, এটা নো পার্কিং এরিয়া। আপনি এখানে গাড়ি পার্ক করছেন কার পারমিশনে? নো পার্কিং এরিয়ায় গাড়ি রেখে আবার এখানেই মাস্তানি। আদির কথা শুনে ছেলেটা কোনো মতে দাঁড়িয়ে বাইক নিয়ে টান দিল। উষা এসে রিক্সাওয়ালা চাচাকে উঠালো মাটি থেকে, তারপর তার জামা কাপড় ঝেড়ে পানি দিল খেতে। আদি গিয়ে খাবার এনে দিল চাচাকে। চাচা নেন, খাবারগুলো নেন। আপনি আর আপনার বাসার সবাই মিলে খাইয়েন। চাচা এই নেন, এখানে 5000 টাকা আছে। যাওয়ার পথে ওষুধ কিনে নিয়ে আর বাকি টাকা যা দরকার লাগে। রিক্সাওয়ালা চাচা আদি উষার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, আল্লাহ তোমাদের ভালো করুক বাবা মারা, তোমরা অনেক দিন বাঁচো।
রিক্সাওয়ালাকে বিদায় দিয়ে আদি উষা গাড়িতে উঠল। উষা মনে মনে বলল, গরিবদের জীবন যে কত কষ্টের তা এদের মতো মানুষদের দেখলে বোঝা যায়। কত হাড় ভাঙা কষ্ট করে নিজের পরিবারের জন্য। ভালো থাকুক এই মানুষগুলো। এদিকে আহনাফ অফিস করে মাহিকে কলেজ থেকে নিয়ে বাসা